আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, প্রভাষক, খাদ্য প্রকৌশল বিভাগ, নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তো আজকে আমি আপনাদের সাথে আছি ৪৯তম স্পেশাল বিসিএস এর ভাইভা ক্লাসে। তো আমরা প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ তাদেরকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি আজকে। তো আজকে ক্লাসের যে ওভারভিউ বা আমরা আজকে ভাইভার যে ক্লাসটাতে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, সবার প্রথমে আমরা ক্লাসে কিছু ইম্পর্টেন্ট টপিকস দেখব যে ভাইভাতে আসতে পারে এরকম। আসলে ভাইবার জন্য কোনো টপিকসেই স্পেসিফাই না বা কি প্রশ্ন করবে এটা আমরা আসলে জানি না। তাও আমরা কিছু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য বা নিজের কনফিডেন্সটা বৃদ্ধি করার জন্য কিছু টপিকস আমাদের জেনে রাখতে হবে। তারপরে আমরা দেখব কিছু সিম্পল কিছু কুয়েশন দেখব যে এরকম কুয়েশন হতে পারে। তারপরে আমরা ভাইবার জন্য কিভাবে আমরা প্রস্তুতি নিব বা আমাদের মেন্টাল প্রস্তুতিটা কেমন হবে, বা আমরা কিভাবে ভাইবার আগের দিন কীরকম থাকবো, ভাইবা বোর্ডে কীরকম বিহেভ করব, সেই জিনিসগুলো একটু দেখব। আর লাস্টে আপনাদের জন্য থাকবে কিছু স্পেশাল টিপস থাকবে ভাইভাতে ভালো করার জন্য। তো আমরা শুরু করি প্রথম পার্ট দিয়েই, ইম্পর্টেন্ট টপিকসগুলো দিয়ে। তো আমাদের সিলেবাস অনুযায়ী আমি ইম্পর্টেন্ট টপিকসগুলো আলোচনা করব। সবার প্রথমেই যদি আসি, আমাদের সিলেবাসের প্রথম টপিকসই হলো নিউট্রিশন, হেলথ অ্যান্ড ম্যাল নিউট্রিশন। তো আমাদের যেটা 49 যে শিক্ষা ক্যাডার ফুড অ্যান্ড নিউট্রিশন বা খাদ্য পুষ্টি, ওই ক্যাডারে যদি আমরা শুরুতে আসি যে ফুড অ্যান্ড নিউট্রিশন, ওই দুইটা বেসিক যে ডেফিনেশন আছে সেটা আমাদের ভাইভাতে প্রশ্ন করতে পারে যে খাদ্য কি, পুষ্টি কি। তো সেই ডেফিনেশনটা সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। তো ডেফিনেশনটা আসলে এক এক বই এক একভাবে দেওয়া, নেট থেকেও আমরা ডেফিনেশন নিতে পারি, কিন্তু ডেফিনেশনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে স্পেসিফিক কোনো সায়েন্টিস্ট অথবা কোনো অর্গানাইজেশন যেমন WHO অথবা ফুড অ্যান্ড এগ্রিকালচার অ্যাসোসিয়েশন FAO অথবা WHO, অথবা আমরা কোনো সায়েন্টিস্টের নাম দিয়ে যদি আমরা ডেফিনেশনটা দিতে পারি সেটা বেশি গ্রহণযোগ্য হবে। যদি আমি বলি যে ফুডের ক্ষেত্রেই, আমরা ফুডের ক্ষেত্রে একটা ডেফিনেশন পড়ে আসছি, সুমাতি মোদাম্বির একটা ডেফিনেশন, যে অ্যাকর্ডিং টু সুমাতি মোদাম্বি, ফুড ইজ দ্যাট হুইচ নারিশ আওয়ার বডি when eaten or drunk, absorbed by the body and promote growth, repair tissue. তো আমরা এরকমভাবে যদি কোনো সায়েন্টিস্ট অথবা কোনো অর্গানাইজেশন, যেমন এখানে যদি আমরা আসি হেলথের ডেফিনেশনটা, সেক্ষেত্রে WHO একটা হেলথের ডেফিনেশন দেওয়া আছে। তো আমরা WHO করে হাইলাইট করে যদি ডেফিনেশনটা দিই সেটা বেশি গ্রহণযোগ্য হবে। তো আমরা যখন প্রস্তুতি নিব চেষ্টা করব ডেফিনেশনগুলো সেভাবে দিতে। তারপরে আসি নিউট্রিশন। তো আমরা জানি নিউট্রিশন হলো একটা প্রসেস, যেই প্রসেসে আমরা খাবারটা ডাইজেশন হয়, অ্যাবজর্ব হয়, এনার্জি দেয়, সেই প্রসেসটাকে বলা হয় নিউট্রিশন। এরপরে যদি আসি যে নিউট্রিশন এবং নিউট্রিয়েন্টসের মধ্যে পার্থক্য কী, তো নর্মালি নিউট্রিশনটা হলো একটা প্রসেস আর নিউট্রিয়েন্টসটা হলো একটা কেমিক্যাল কম্পোনেন্ট। যে কেমিক্যাল কম্পোনেন্টটা মেইনলি আমাদের বডিতে ফাংশন করে, আর এই প্রসেসের মধ্যে দিয়েই ফাংশন করে কেমিক্যাল কম্পোনেন্ট। তো নিউট্রিয়েন্ট হলো একটা কেমিক্যাল কম্পোনেন্ট এবং নিউট্রিশনটা হলো একটা প্রসেস। আমরা এখান থেকে ফুডের নর্মালি একটু ক্লাসিফিকেশনটা দেখব। বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা যায়, যেমন এনার্জি বিল্ডিং, বডি বিল্ডিং, প্রোটেক্টিভ ফুড। তারপর আমরা যদি পিএইচের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করি, পেরিশেবিলিটির উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করি, অনেকভাবে ক্লাসিফিকেশন করা যায়। তো সেভাবে সেই জিনিসগুলো আমরা দেখব। আর নিউট্রিয়েন্টসের ক্লাসিফিকেশন বলতে আমরা দুই ধরনের নিউট্রিয়েন্টস পাই, একটা ম্যাক্রো আর একটা মাইক্রো। ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলো যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো ভিটামিন, মিনারেলস, এই জিনিসগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। তাহলে আমরা ফুড, নিউট্রিশন এবং হেলথ, যেহেতু আমরা ফুডের স্টুডেন্ট বা নিউট্রিশনের স্টুডেন্ট, সেই হিসেবে আমাদের এই বেসিক জিনিসগুলো যদি আমরা ভাইভাতে মিস করি বা আমরা ভাইভাতে সুন্দরভাবে বলতে না পারি, সেক্ষেত্রে আমাদের জন্য একটা নেগেটিভ একটা ইফেক্ট থাকতে পারে। কারণ আমাদের কিছু প্রশ্ন করবে একদম বেসিক বা ইজি প্রশ্ন, সেগুলো আমরা সুন্দরভাবে গুছায় দেওয়ার চেষ্টা করব। এই জন্যই আমাদের বেসিক ফুড কাকে বলে, নিউট্রিশন কাকে বলে, নিউট্রিয়েন্টস কি, তারপরে ফুড সায়েন্স কি, ফুড টেকনোলজি কি, এই জিনিসগুলো একটু
ক্লিয়ার একটু আইডিয়া নিতে হবে। এবং প্রশ্নের উত্তরটা হবে মানে প্রশ্নের উত্তরের ভাষাটা হবে আমাদের বোর্ডে যারা থাকবে যদি ইংরেজিতে প্রশ্ন করে সেটা আমরা ইংরেজিতে উত্তর দিব, বাংলাতে প্রশ্ন করলে আমরা বাংলাতে সেটা উত্তর দিব। তো আমরা নিউট্রিয়েন্ট যেগুলো আছে এইগুলোর ফাংশনগুলো দেখব। আর এই চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ হলো মেল নিউট্রিশন। তো মেল নিউট্রিশন থেকে যেহেতু একটা ইম্পর্টেন্ট টপিক, সেখান থেকে প্রশ্ন করতেই পারে যে মেল নিউট্রিশনগুলো কী কী আছে। যেমন আমরা প্রোটিন এনার্জি মেল নিউট্রিশন দেখছি, তারপরে মেল নিউট্রিশনের ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন করার মতো প্রোটিন এনার্জি মেল নিউট্রিশন। দুই ধরনের প্রোটিন এনার্জি মেল নিউট্রিশনের মধ্যে দুইটা ক্লাসিফিকেশন দেখছি, একটা হলো ম্যারাসমাস আর একটা হলো কোশিয়রকর। তো এই দুইটা পার্থক্যকরণ বলতে পারে যে কীভাবে আমরা ম্যারাসমাস এবং কোশিয়রকর যে আছে বাচ্চা দুইটার মধ্যে কীভাবে পার্থক্য করতে পারি। একটার মধ্যে এডিমা দেখা যায়, একটার মধ্যে এডিমা দেখা যায় না। তোমরা স্পেশাল দুইটা একটা পার্থক্য মনে রাখবো, যেটা দ্বারা একদম স্পেসিফিকলি আমরা আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, তারপরে মেল নিউট্রিশন প্রিভেনশনের জন্য আমরা কি কি করতে পারি সেই জিনিসগুলো মনে রাখতে হবে, যে কি কি আমরা উপায়ে প্রিভেনশন করতে পারি। এটা আবার পরের চ্যাপ্টারও আছে, তো আমরা ওইখানেও আলোচনা করব। তো এই চ্যাপ্টার থেকে আমরা বেসিক কিছু ডেফিনেশন পড়ব, তারপরে মেল নিউট্রিশনের কী কারণে হয়ে থাকে, প্রোটিন এনার্জি মেল নিউট্রিশন সম্পর্কে একটু ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। ম্যারাসমাস এবং কোশিয়রকরের মধ্যে পার্থক্য এটা আমরা একটু খেয়াল রাখতে হবে। তো এরপরে যদি রিলেশনশিপটা দেখি আমরা, যে পুষ্টি এবং স্বাস্থ্যের মধ্যে সম্পর্কটা কি, বা রিলেশন বিটুইন নিউট্রিশন অ্যান্ড হেলথ। তো আমরা জানি নিউট্রিশনটার প্রসেসের মধ্যে আমরা আমাদের বডিতে এনার্জি উৎপন্ন হয়, আমাদের সেই এনার্জিটা ইউজ করে আমরা কাজ করতে পারি, আমাদের বডি বিল্ডিং হয়, আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আমাদের প্রোটেক্ট করে। তো এই প্রোটেকশন যদি না হয় তাহলে আমাদের নিউট্রিশনের যদি ইমব্যালেন্স হয় বা আমরা প্রপার নিউট্রিশন যদি না পাই, তাহলে আমাদের এই নিউট্রিশনের ডিফিসিয়েন্সিগুলোর কারণে সেই ডিজিজগুলো হতে পারে। তাহলে এটার সম্পর্ক কি, যদি নিউট্রিশন ভালো না পাই তাহলে আমাদের হেলথ স্ট্যাটাসও ভালো থাকবে না, কারণ তখন আমাদের ডিজিজ কন্ডিশন চলে আসবে নিউট্রিশনের হবে। তো যদি এভাবে প্রশ্ন করে যে নিউট্রিশন কিভাবে আমাদের ইমিউন সিস্টেম ইফেক্ট করতে পারে, ইমিউন সিস্টেম ইফেক্ট করতে পারে মানে আমরা যেই নিউট্রিয়েন্টগুলো ইমিউনিটিতে হেল্প করে, যেমন আমরা জানি অ্যান্টিঅক্সিডেন্টগুলো ইমিউনিটিতে হেল্প করে, যেমন এখানে ভিটামিন এ, সি, ই, জিঙ্ক, এই জিনিসগুলো মূলত ইমিউন ফাংশন করে। তো এটা আসলে নিউট্রিশন এবং হেলথের মধ্যে রিলেশনেরই একটা প্রশ্ন, যে যদি আমরা ভালো নিউট্রিশন যদি আমরা ইনটেক না করি বা ভালো নিউট্রিশন যদি আমাদের না হয়, তাহলে আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হবে। কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি ডিজিজ থাকতে হবে। ভিটামিন মিনারেলসের মধ্যে এগুলো আবার পাওয়া যাবে, এগুলো ডিরেক্ট প্রশ্ন হতে পারে যে আয়োডিনের অভাবে কি হয়, ডেফিসিয়েন্সিতে কি হয়, আয়রনের ডেফিসিয়েন্সিতে কি হয়, ভিটামিন এর ডেফিসিয়েন্সিতে কি হয়। এরপরে একটা প্রশ্নতে আছে হিডেন হাঙ্গার। হিডেন হাঙ্গার এমন একটা মানে কন্ডিশন, যে কন্ডিশনে আমাদের বাইরে থেকে বোঝা যাবে না যে আমাদের নিউট্রিশন ডেফিসিয়েন্সি আছে, কিন্তু মূলত আমাদের ভিতরে ডেফিসিয়েন্সি আছে। মানে এই কন্ডিশনে আমরা ক্যালোরির পরিমাণ পর্যাপ্ত নেই, কিন্তু আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সিতে থাকে। তো হিডেন হাঙ্গার এটা হলো একটা ম্যালনিউট্রিশন, যেই কন্ডিশনে আমরা ক্যালোরি নিচ্ছি ঠিকঠাক, বাইরে থেকে মনে হচ্ছে যে আমরা সুস্থ, কিন্তু মূলত আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আছে, যেগুলোর কারণে আমাদের সমস্যা হতে পারে। তারপরে আরেকটা হলো ডাবল বার্ডেন অফ ম্যালনিউট্রিশন। ডাবল বার্ডেন বলতে দুইটা একসাথে কাজ করতেছে, মানে ওভার নিউট্রিশন, আন্ডার নিউট্রিশন, দুইটাই যদি একসাথে থাকে সেটাকে বলা হয় ডাবল বার্ডেন অফ ম্যালনিউট্রিশন। তো এই ম্যালনিউট্রিশন প্রিভেনশনের জন্য কি করতে পারি? ম্যালনিউট্রিশন প্রিভেনশনের জন্য কিছু বাংলাদেশ সরকার কিছু প্রোগ্রাম এখানে নিচে, সেগুলোর মধ্যে হলো ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস, NNS। প্রশ্ন করা হতে পারে যে বাংলাদেশে মেল নিউট্রিশন প্রিভেনশনের ক্ষেত্রে গভর্নমেন্টের কি কি উদ্যোগ বা কি কি স্টেপ নিছে, সেটার মধ্যে হলো ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস, যেটা মূলত 2006 সালে এটা করা হয়েছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রির আন্ডারে একটা প্রোগ্রাম হলো ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস। এই সার্ভিসের আন্ডারে নিউট্রিশন যাতে সবাই পায়, প্রপার নিউট্রিশন, এবং যাতে ফুড সিকিউরিটি যাতে না থাকে এবং সবাই যাতে নিউট্রিশন পায় এবং হেলথ স্ট্যাটাস যাতে সবার ভালো থাকে, সেটাই টার্গেট ছিল ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসের। তারপরে সাপ্লিমেন্টেশন কিছু প্রোগ্রাম নেওয়া হয়,
যে শর্ট টার্মে যাতে আমরা নিউট্রিশনটা ডিফিসিয়েন্সিটা প্রিভেন্ট করতে পারি। কিছু ট্যাবলেট ফর্মে জিনিস দেওয়া হয়, যেমন আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেটগুলো ইউজ করা হয় প্রেগন্যান্সিতে। তারপরে ফোর্টিফিকেশন করা হয়, ফোর্টিফিকেশন যেমন আয়োডিন, লবণের মধ্যে আয়োডিন অ্যাড করা হয় যাতে আয়োডিনের ঘাটতিটা পূরণ করা হয়। তো আমরা ম্যালনিউট্রিশন কীভাবে প্রিভেন্ট করতে পারি? সরকারের উদ্যোগ নিতে হবে। উদ্যোগগুলোর মধ্যে কি কি করা যেতে পারে? সাপ্লিমেন্টেশন করা যেতে পারে, খাবারের মধ্যে ফোর্টিফিকেশন করা যেতে পারে। তারপরে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসের মেন ইয়াটা কি, গোলটা কি, সেটা একটু দেখে নিতে হবে। আমি শুধু টপিকসগুলো এখানে হাইলাইট করছি, আপনারা এগুলো একটু নোট করে পড়তে পারবেন মেন জিনিসগুলো। যারা প্রিলিতে টিকছেন সবারই বেসিক খুবই ভালো, কারণ এটা তো আর শুধু জেনারেল সাবজেক্টের উপরে পরীক্ষা হয়নি, 100 ছিল বিষয়ভিত্তিক এবং 100 ছিল জেনারেল। তো দুইটা মিলিয়েই যারা ভালো করছেন তারাই তো প্রিলিতে লিখছেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই যারা প্রিলি উত্তীর্ণ হয়েছেন সবার একাডেমিক নলেজ ভালো। তো যেই জিনিসগুলো আপনার কাছে একটু কনফিউশন মনে হবে, অথবা যেই জিনিসগুলো আপনার কাছে মনে হবে যে না ভাইবার মধ্যে আসার মতো প্রশ্ন, সেই জিনিসগুলো একটু আলাদা নোট করে পড়বেন নিজের কনফিডেন্সটা বাড়ানোর জন্য। যদিও আপনি সরাসরি বলতে পারবেন না যে এটাই আসবে, কিন্তু নিজের কনফিডেন্স বুস্ট আপ করার জন্য। এবং ভাইবার মধ্যে আপনার যে প্রশ্নগুলো করবে সবগুলো আপনি পারবেন সেরকমও কোনো কথা না, আপনি নাই পারতে পারেন। আচ্ছা, এরপরে আসি আমরা কার্বোহাইড্রেটে। তো এটা একটা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা পড়বো যে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশান, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, এই কয়েকটা মনোস্যাকারাইডের ফাংশন, তাদের সোর্স, এই জিনিসগুলা ডিরেক্ট প্রশ্ন হতে পারে। তারপর কার্বোহাইড্রেটের মধ্যে কি বন্ড থাকে, কার্বোহাইড্রেটের মধ্যে কি বন্ড থাকে সেটা প্রশ্ন হতে পারে। তারপরে আমরা যদি আসি যে দুইটা যখন মনোস্যাকারাইড যখন একসাথে যুক্ত হয় তখন তাদের মধ্যে একটা গ্লাইকোসাইডিক বন্ড হয় এবং এক অণু পানি এখান থেকে বের হয়ে যায়, সেভাবেই ডাইস্যাকারাইড তৈরি হয়। তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস বলতে গেলে রিডিউসিং এবং নন রিডিউসিং সুগার। আপনারা তো ইউনিভার্সিটিতে ভাইভাগুলো ফেস করে আসছেন, যারা কলেজে পড়ছেন কলেজ থেকে ভাইভাগুলো ফেস করে আসছেন, তো আপনারা ভাইভা দিতেই তো অভ্যস্ত আছেন, তো বুঝতেই পারেন যে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো এখানে রিডিউসিং এবং নন রিডিউসিং সুগার, রিডিউসিংটা মানে কি, যেটার মধ্যে ফ্রি অ্যালডিহাইড কিটোন থাকবে এবং যেটার মধ্যে ফ্রি অ্যালডিহাইড কিটোন থাকবে না সেটাকে বলা হয় নন রিডিউসিং সুগার। তো যদি ফ্রি অ্যালডিহাইড কিটোন থাকে তাহলে এটা ফেলিং টেস্টের মধ্যে পজিটিভ একটা রেজাল্ট দিবে, নন রিডিউসিং সেটা নেগেটিভ একটা রেজাল্ট দিবে। তো রিডিউসিং কারা এক্সাম্পল পড়তে হবে, নন রিডিউসিং কারা এক্সাম্পল পড়তে হবে। এখানে কিন্তু ব্যতিক্রম আছে, কিছু ডাইস্যাকারাইড আছে যেগুলোও আবার ইয়া হিসাবে কাজ করে, নন রিডিউসিং হিসাবে কাজ করে। তো আমরা এই ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো আমরা পড়ব। তো এখানে এরপরে আমরা আসি গ্লাইকোজেন এবং স্টার্চ, দুটো ইম্পর্টেন্ট, একটা প্রাণী দেহে স্টোরেজ অবস্থায় থাকে আর একটা অ্যানিমেলের মধ্যে স্টোরেজ অবস্থায় থাকে। তো প্রাণী দেহে থাকে গ্লাইকোজেন, যখন এনার্জি দরকার হয় আমাদের, স্টারভেশন অবস্থায় থাকি, ফাস্টিং অবস্থায় থাকি, তখন সেটা ভেঙে ব্রেকডাউন হয়ে গ্লুকোজে পরিণত হয়। আর প্লান্টের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে স্টার্চ। স্টার্চকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অ্যামাইলেজ আর অ্যামাইলোপেকটিন। তো আমরা আবার আরেকটা জিনিস দেখবো যে ডাইস্যাকারাইডগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে গ্লাইকোসাইডিক যে বন্ডগুলো হয়, কত নম্বর কার্বনের সাথে কত নম্বর কার্বন, 1 নম্বর কার্বনের সাথে 4 নম্বর কার্বনের বন্ড কিনা, এটা একটু মনে রাখবো। আলফা বন্ড নাকি বিটা বন্ড, যদি একটু ভিতর থেকে প্রশ্ন করে তাহলে জিজ্ঞেস করা হতে পারে যে তাদের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ডটা কোন ধরনের, আলফা না বিটা, কত কার্বনের সাথে কত কার্বন। তো এই জিনিসগুলো একটু মনে রাখবো। এরপরে আসি ফাইবার, খুবই ইম্পর্টেন্ট টপিকস। এই টপিক্সটা আমাদের কেন ইম্পর্টেন্ট, কারণ এগুলো দিয়ে ডিজিজ প্রিভেনশন করা যায় ফাইবার দিয়ে। এবং ওই যে কমন যে ডিজিজগুলা যে মানুষের হয় সাধারণত, ডায়াবেটিস, তারপরে হার্ট ডিজিজ, তারপরে কনস্টিপেশন, এই জিনিসগুলোর সাথে কিন্তু ডায়েটারি ফাইবার রিলেটেড। তো এই জিনিসগুলোর সম্পর্কে একটু আকর্ষণ থাকেই ভাইভা বোর্ডের মধ্যে। তো আপনি নিউট্রিশনের স্টুডেন্ট হিসেবে সেই জিনিসগুলোর মেকানিজমটা খুব ভালো করে জানতে হবে। যদি আমরা আসি যে ডায়াবেটিসগুলো, ডায়েটারি ফাইবার মানে কি, যেটা ইনডাইজেস্টেবল পার্ট অফ কার্বোহাইড্রেট, যে কার্বোহাইড্রেটের যে পার্টটা আমাদের ডাইজেস্ট হয় না। তো ডাইজেস্ট না হওয়ার জন্য মেইনলি কারণ কি, আমরা জানি ডাইজেশনের জন্য এনজাইম দরকার, এনজাইমগুলো নিউট্রিয়েন্টগুলোকে ব্রেকডাউন করে তারপরে এনার্জি দেয়। তো সেই এনজাইমের যদি লেকিংস থাকে তাহলে সেটা
ডাইজেশন হয় না। তো ডাইজেশন না হওয়ার কারণে সেটা আনডাইজেস্টেবল অবস্থায় আমাদের বডি থেকে বের হয়ে যায়, কিন্তু এখানে স্পেসিফিক অনেক ফাংশন করে যায়। যেমন আমরা যদি দেখি যে কনস্টিপেশনের ক্ষেত্রে এটা ফাংশন আছে, তারপরে হার্ট ডিজিজের ক্ষেত্রে ফাংশন আছে, তারপরে ডায়াবেটিসের ক্ষেত্রে ফাংশন আছে। তো আমরা সামনে এই জিনিসগুলো পাবো, কনস্টিপেশন কিভাবে প্রিভেন্ট করবো, হার্ট ডিজিজ কিভাবে প্রিভেন্ট করবো। তো আমরা এখন একটা মেকানিজম বলি, সামনে আবার নেক্সট স্লাইডে একটা মেকানিজম বলবো। তো হার্ট ডিজিজের ক্ষেত্রে যদি আসি, আমরা জানি হার্ট ডিজিজ মূলত হয় যে ব্যাড কোলেস্টেরলের পরিমাণ যদি আমাদের শরীরে বেড়ে যায় তখন এটা হার্ট ডিজিজ হয়। আমাদের যে আর্টারি আছে সেটার মধ্যে কোলেস্টেরল জমা হয়, তখন ব্লাড যে সার্কুলেশন হয় সেটার মধ্যে বাধা দেয়, তখনই সেটা হয়। তো ব্রেইনে ব্লাড সার্কুলেশনে বাধা দিতে পারে, হার্টের মধ্যে ব্লাড সার্কুলেশনে বাধা দিতে পারে এই মানে কোলেস্টেরলের কারণে। তো আবার কোলেস্টেরল তৈরি হয় মূলত বাইল অ্যাসিড দিয়ে তৈরি হয় কোলেস্টেরল। তো এই বাইল অ্যাসিডগুলো দিয়ে কোলেস্টেরল তৈরি হয়। আর এই কোলেস্টেরলটা দুই ধরনের থাকে, একটা হলো এলডিএল আর একটা হলো এইচডিএল। এইচডিএলটা আমাদের জন্য ভালো, এলডিএলটা আমাদের জন্য খারাপ। তো এই এলডিএল যে কোলেস্টেরলটা আছে সেই কোলেস্টেরলটাকে ডায়েটারি ফাইবার মূলত মেইনলি কাজ করে যে বাইল যে অ্যাসিড আছে সেই বাইল অ্যাসিডটাকে সে কোলেস্টেরল থেকে বাইল অ্যাসিড মানে কোলেস্টেরল তৈরি হয় বাইল অ্যাসিড দিয়ে। তো ডায়েটারি ফাইবারটা কি করে, সেই বাইল অ্যাসিডটাকে করে বাইল অ্যাসিডের সাথে ফাংশন করে। তো বাইল অ্যাসিডের সাথে ফাংশন করে মানে এর ফলে বাইল অ্যাসিড আর ফ্যাট ডাইজেশনে সহায়তা করতে পারে না। ফ্যাট ডাইজেশনে সহায়তা না করার কারণে বেশি পরিমাণ কোলেস্টেরল আবার ব্রেকডাউন হওয়ার পরে কোলেস্টেরল আর তৈরি করতে পারে না, এলডিএলটা ব্রেকডাউন হয়। এলডিএলটা আস্তে আস্তে বডি থেকে রিমুভ হতে থাকে। তো নর্মালি যদি এটা বলি তাহলে আমাদের কি করে, থাকার কারণে ফাইবার থাকার কারণে কি হয়, ফাইবারটা আমাদের এলডিএলটার পরিমাণ কমায় দেয়। এখন যদি আসি কনস্টিপেশনের ক্ষেত্রে, তো কনস্টিপেশন কীভাবে প্রিভেন্ট করে, তো কনস্টিপেশন আমরা জানি যে ফাইবারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সলিউবল আর একটা ইনসলিউবল যে ফাইবারগুলো আছে, ইনসলিউবল ফাইবারগুলো কি করে, মূলত এটা ডাইজেস্ট হয় না, আমাদের লার্জ ইন্টেস্টাইনে যায়, যা পানি শোষণ করার পরে আমাদের যে স্টোলের ভলিউম এটা ইনক্রিজ করে, এবং ওইখানে যে স্টোলের ভলিউম ইনক্রিজ করার পরে যে ইন্টেস্টাইনাল যে আছে গতি বা মোটাইলিটি বলা হয়, এটার পরিমাণটা বৃদ্ধি করে। তখন আমাদের স্টোলটা সহজে আমাদের বডি থেকে বের হয়ে যায় এবং কনস্টিপেশনটা প্রিভেন্ট করে। এবং সাথে সাথে এটা কি করে, প্রিবায়োটিক্স হিসেবে কাজ করে। আমরা তো প্রোবায়োটিক্সের নাম শুনছি, প্রিবায়োটিক্স হিসেবে কাজ করে। তো প্রিবায়োটিক্সটা কি, প্রিবায়োটিক্সটা হলো এই যে ডাইজেস্ট ফাইবারগুলো, ইনসলিউবল ফাইবারগুলো, এগুলো যেহেতু ডাইজেস্ট হয় না, তো ব্যাকটেরিয়া দ্বারা ফার্মেন্টেশন হয়। হওয়ার পর ওইখানে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। এই জিনিসগুলো আবার আমাদের বডির জন্য উপকারী, সেভাবে এটা প্রিবায়োটিক্স হিসেবে কাজ করে। আর এটা ডায়াবেটিস প্রিভেনশনে কিভাবে কাজ করে, আমরা জানি যে সলিউবল ডায়েটারি ফাইবারগুলো আমাদের যে ইন্টেস্টাইনের যে লেয়ার আছে, ইন্টেস্টাইনের যে এরকম লেয়ারগুলো থাকে, এই লেয়ারগুলোতে সলিউবল ডায়েটারি ফাইবারগুলো এরকম একটা ব্লক তৈরি করে বা একটা আবরণ তৈরি করে। এই আবরণ তৈরি করার কারণে এইটার মধ্যে গ্লুকোজটা অ্যাবজর্ব হতে পারে না বা ধীরে ধীরে অ্যাবজর্ব হয়, ফলে ব্লাডের মধ্যে খুব দ্রুত গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় না, স্লোলি বৃদ্ধি পায়। তো এটা গ্লুকোজ অ্যাবজর্পশনে বাধা দেয়। তো আমরা এইভাবে মেকানিজমগুলো একটু ক্লিয়ারলি দেখব যে কিভাবে কনস্টিপেশন প্রিভেন্ট করে, কিভাবে হার্ট ডিজিজ প্রিভেন্ট করে, কিভাবে ডায়াবেটিস প্রিভেন্ট করে। এরপরে আসি গ্লাইসেমিক ইন্ডেক্স। এটা ডায়াবেটিসের সাথে রিলেটেড। আমরা একটা শর্করা খাওয়ার পরে এটা কত দ্রুত আমাদের ব্লাড গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করবে সেটাই ডিটারমাইন করে গ্লাইসেমিক ইন্ডেক্স দ্বারা। যে শর্করাগুলো সিম্পল সেগুলো খুব দ্রুত গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে, তারপরে যেগুলো কমপ্লেক্স সেগুলো স্লোলি বৃদ্ধি করে। তো সিম্পল কার্বোহাইড্রেটগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি,
আর যেগুলো কমপ্লেক্স সেগুলোর কম। তো আমরা একটা কার্বোহাইড্রেট খাওয়ার পরে কত দ্রুত গ্লুকোজের লেভেল বৃদ্ধি হবে সেটাই ডিটারমিন করে গ্লাইসেমিক ইন্ডেক্স। যদি আমরা প্রোটিনের ক্ষেত্রে আসি, প্রোটিনের ক্ষেত্রে এটা অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি হয়, এর মধ্যে পেপটাইড বন্ড থাকে, যেহেতু দুইটা অ্যামাইনো অ্যাসিড যখন একটার সাথে আরেকটা যুক্ত হবে তখন এর মধ্যে একটা পেপটাইড বন্ড থাকে। আর অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 4টা গ্রুপ থাকে। আর প্রোটিন মূলত নাইট্রোজেন দিয়ে গঠিত, এটার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ 16%। তো প্রোটিনকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশনের জন্য, কমপ্লিট এবং ইনকমপ্লিট প্রোটিন। যে প্রোটিনটার মধ্যে আমরা জানি প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। যদি প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ, যেটার মধ্যে সকল অ্যামাইনো অ্যাসিড থাকে, সেটাকে বলা হয় কমপ্লিট প্রোটিন। মানে এটার মধ্যে প্রয়োজনীয় যে অ্যামাইনো অ্যাসিডগুলো দরকার, ঠিক আছে, সেগুলো থাকবে। আর এটার মধ্যে কি লেকিংস থাকে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ, ঠিক আছে, সেটাকে বলা হয় ইনকমপ্লিট প্রোটিন। মূলত আমরা অ্যানিমেল থেকে যেগুলো পাই সেগুলোকে বলা হয় কমপ্লিট প্রোটিন। আর আমরা প্লান্ট থেকে যেই অ্যামাইনো অ্যাসিডগুলো পাই বা প্রোটিনটা পাই সেটাকে বলা হয় কমপ্লিট প্রোটিন। তো এটা আমরা অ্যানিমেল সোর্স থেকে পাবো, প্লান্ট সোর্স থেকে পাবো। প্লান্ট সোর্সের মধ্যে যে প্রোটিনগুলো আছে সেগুলো লেকিংস থাকে। এই জন্য কী করা হয়, লেকিংসটা ফুলফিল করার জন্য যখন আমরা করি 2টা 3টা একসাথে প্লান্ট সোর্সের যদি ডাল তারপরে চাল এগুলো একসাথে করি, তখন সেটা কি হয়ে যায়, কমপ্লিমেন্টেশন হয়ে যায়। তখন একটার যেটা ঘাটতি থাকে অন্যটার মধ্যে আরেকটা ঘাটতি থাকে, 2টা একসাথে খাওয়ার পরে সেটা আবার তখন কমপ্লিট প্রোটিন হয়ে যায়। তো আমরা কমপ্লিট ইনকমপ্লিট প্রোটিনের এক্সাম্পলগুলো দেখব, কোথায় পাওয়া যায় বা এই সম্পর্কে একটু জানবো। আর প্রোটিনকে আরও 2টা ভাগে ভাগ করা যায়, যেমন এসেনশিয়াল প্রোটিন, অ্যামাইনো অ্যাসিডকে 2 ভাগে ভাগ করা যায়, এসেনশিয়াল আর একটা নন এসেনশিয়াল। আর একটা হলো সেমি এসেনশিয়াল বলা হয় সেটাকে, যেমন আর্জিনিন এবং হিস্টিডিন। তো এসেনশিয়াল মানে কি, আমাদের বডি কিছু অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে নিজে নিজেই, যেগুলো ডায়েটের সাহায্যে গ্রহণ করতে হয় না বা গ্রহণ করার দরকার নেই, কারণ আমাদের বডি নিজেই প্রোডাকশন করতেছে। তো সেগুলোকে বলা হয় নন এসেনশিয়াল। তো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের ইনটেক করতে হবে না, বডি নিজেই তৈরি করতেছে। কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের মাস্ট ডায়েটের সাহায্যে নিতে হবে, কারণ আমাদের বডি এটা প্রোডাকশন করতে পারতেছে না। এইগুলোর নাম মুখস্থ করতে হবে, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, তারপরে ট্রিওনিন, ট্রিপ্টোফ্যান, বেলিন, এই জিনিসগুলো মুখস্থ করতে হবে। তো তাহলে এসেনশিয়ালগুলো আমাদের বডি তৈরি করতে পারতেছে না, ডায়েটের সাহায্যে নিব। আর নন এসেনশিয়ালগুলো আমাদের বডি তৈরি করতে পারতেছে না, ডায়েটের সাহায্যে নেওয়ার দরকার নেই। তো এর মধ্যে শিশুদের ক্ষেত্রে, বা যেটা সেমি এসেনশিয়াল বলা হয়, এরা শুধু শিশুদের ক্ষেত্রে এসেনশিয়াল, এটা হচ্ছে আর্জিনিন এবং হিস্টিডিন। তারা এটা ডায়েটের সাহায্যে নিতে হবে, তাদের দেহে এটা তৈরি হয় না। আচ্ছা, এরপরে যদি আসি যে কী কী মেথডে আমরা প্রোটিনের কোয়ালিটি ডিটারমিনেশন করব। কোয়ালিটি ডিটারমিনেশনের জন্য অনেকগুলো মেথড আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট হলো বায়োলজিক্যাল ভ্যালু, প্রোটিন এফিসিয়েন্সি রেশিও, অ্যামাইনো অ্যাসিড স্কোর, এমন বিভিন্নভাবে আমরা কোয়ালিটি নির্ণয় করতে পারি। যেটা জনপ্রিয় বায়োলজিক্যাল ভ্যালু। বায়োলজিক্যাল ভ্যালুটা মানে কি, একটা প্রোটিন আমাদের দেহে শোষণ হচ্ছে, কী পরিমাণে শোষণ হচ্ছে, তারপরে আমাদের বডিতে কী পরিমাণ সেটা কাজ করতে পারতেছে, সেটাই হলো তার বায়োলজিক্যাল ভ্যালু। তো যে প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু ভালো, সেই প্রোটিনটা আমাদের জন্য ভালো, কারণ সেটা দ্রুত অ্যাবজর্ব হবে এবং বডিতে ফাংশন করতে পারবে। তো আমরা যদি বলি যে প্রোটিনের কোয়ালিটি ডিটারমিনেশনের জন্য কি দরকার, প্রোটিনের কোয়ালিটি ডিটারমিনেশনের জন্য দরকার বায়োলজিক্যাল ভ্যালু, প্রোটিন এফিসিয়েন্সি রেশিও, এরকম অ্যামাইনো অ্যাসিড স্কোর। আর যদি বলি যে প্রোটিনের পরিমাণ নির্ণয় করার জন্য কি, জ্যালডাল মেথড দ্বারা আমরা প্রোটিনের পরিমাণ নির্ণয় করি একটা ফুড স্যাম্পলের মধ্যে। এরপরে বায়োলজিক্যাল ফাংশন কী কী আছে প্রোটিনের, প্রোটিনের বায়োলজিক্যাল ফাংশন কী কী আছে। আমরা জানি প্রোটিন দ্বারা এনজাইম গঠিত হয়, এনজাইম একটা প্রোটিনিয়াস সাবস্টেন্স, হরমোনগুলোও একটা প্রোটিনিয়াস সাবস্টেন্স। এনজাইম হরমোন তো আমাদের বডিতে বিভিন্ন কাজ করে, আমরা সামনে দেখবো এনজাইম এবং হরমোনের চ্যাপ্টারের মধ্যে। তাছাড়া কী করে, আমাদের চুল, তারপরে নখ, তারপরে বডিতে আরও বিভিন্ন ফাংশন করে প্রোটিনগুলো। তো এরকম প্রোটিনের কিছু আমরা ফিজিওলজিক্যাল ফাংশন দেখব। প্রোটিনের স্ট্রাকচারের মধ্যে যদি আসি, 4 ধরনের স্ট্রাকচার পাওয়া যায়, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। এই স্ট্রাকচারগুলো একটু আইডিয়া নিব। তারপরে হলো প্রোটিন ডিনেচারেশন। প্রোটিন ডিনেচারেশন, স্ট্রাকচারটা ড্যামেজ হয়ে যায় কী কারণে, কিছু কেমিক্যালের কারণে হয়, ডিনেচারেশন হয়ে যায়। তো ডিনেচারেশনটা কি, কেন হয়, ঠিক আছে, কিভাবে আমরা ডিনেচারেশনটা প্রিভেন্ট করতে পারবো, আবার রিনেচারেশনটা কি, টেম্পারেচারের কারণে ডিনেচারেশন হয়। তারপর হলো কেমিক্যাল প্রপার্টিস, অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিনের কেমিক্যাল প্রপার্টিস।
এগুলো কিভাবে কেমিক্যাল রিয়াক্ট করতেছে, কতগুলো কেমিক্যাল প্রপার্টিজ জেনে রাখবো। এরপরে আমরা আছি ফ্যাট এবং ফ্যাটি অ্যাসিড। তো এখান থেকে কমনলি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে ফ্যাট এবং অয়েলের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্স বিটুইন ফ্যাট অ্যান্ড অয়েল। তো আমরা নর্মালি ফ্যাট অয়েলের ডিফিনেশন এভাবে দেওয়া হয় যে যে রুম টেম্পারেচারে যেটা লিকুইড থাকে সেটাকে বলা হয় অয়েল, আর যেটা সলিড থাকে সেটাকে বলা হয় ফ্যাট। কিন্তু আমরা আর একটু স্মার্টলি দিব ডেফিনেশনটা, যে অয়েল হলো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড এবং ফ্যাট হলো স্যাচুরেটেড। আর এই স্যাচুরেটেড গুলাই ইয়ার টেম্পারেচারে সলিড থাকে, আর এই আনস্যাচুরেটেড গুলা লিকুইড থাকে। তাহলে ফ্যাট এবং অয়েলের মধ্যে যদি আমরা নর্মাল বলি যে একটা স্যাচুরেটেড একটা আনস্যাচুরেটেড, একটা অ্যানিমাল সোর্স থেকে পাওয়া যায়, একটা প্লান্ট সোর্স থেকে পাওয়া যায়। মূলত অয়েলগুলো প্লান্ট সোর্স থেকে পাওয়া যায়। তো এরপরে আছে টিজি বা ট্রাইগ্লিসারাইড। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের ব্লাডের মধ্যে যেই ফ্যাটটা থাকে সেটা মূলত টিজি বা ট্রাইগ্লিসারাইড। এটা পরিমাণ যদি ব্লাডের মধ্যে বেড়ে যায় তাহলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়, হার্ট ডিজিজ বা অন্যান্য কন্ডিশন তৈরি হয়, হার্ট ডিজিজ তৈরি করে ট্রাইগ্লিসারাইড। তো আমরা ইয়াটা দেখবো যে টিজি বা ট্রাইগ্লিসারাইডের নর্মাল ভ্যালু কত, বা এটা কত হলে সমস্যা, এই ভ্যালুগুলো একটু এখান থেকে খেয়াল করবো। ট্রাইগ্লিসারাইডের কোলেস্টেরলের ক্ষেত্রে যদি আসি, দুই ধরনের কোলেস্টেরল আমরা প্লান্ট থেকেও পাই, অ্যানিমেল থেকেও পাই কোলেস্টেরলগুলো। তো আমরা এলডিএল এবং এইচডিএল এটা দুইটা দেখবো, যে একটা ভালো কোলেস্টেরল একটা খারাপ কোলেস্টেরল। কেন ভালো কোলেস্টেরল? কারণ এটা খারাপ কোলেস্টেরলটাকে কি করে আমাদের বডি থেকে বের করে দেয়। এটা মেকানিজমটা দেখতে হবে। এলডিএল এর কিভাবে এলডিএল আমাদের হার্ট ডিজিজ তৈরি করে, তারপরে এলডিএল কোথায় থেকে তৈরি হয়, লিভার থেকে তৈরি হচ্ছে, কিভাবে এইচডিএল এটাকে করে বডি থেকে বের করে দেয়, সেটার মেকানিজমটা দেখতে হবে। তো কি কেন এটাকে ভালো বলা হয়, কেন এটাকে খারাপ বলা হয়, এবং এই দুইটা রেশিও কত দরকার এইচডিএল এবং এলডিএল এর। ঠিক আছে, আমরা টোটাল কোলেস্টেরলের ভ্যালুটা দেখব। ঠিক আছে, এলডিএল এর নর্মাল ভ্যালু কত, তারপরে কত হলে রিক্স, এইচডিএল এর কত হলে কত দরকার, এই ভ্যালুগুলো দেখব। তারপরে স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড, যেটার মধ্যে সিঙ্গেল বন্ড থাকে, যেটার মধ্যে ডাবল বন্ড থাকে, আনস্যাচুরেটেড। তো ডাবল বন্ড একটা থাকলে মোনো আনস্যাচুরেটেড, দুইটা থাকলে দুইটাও থাকতে পারে, তারপরে দুইটার বেশি থাকলে এটা আমরা পলি আনস্যাচুরেটেড বলা হয়। তো এগুলো স্ট্রাকচারাল ডিফারেন্সগুলো দেখব। তো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলাই আবার এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল, এই দুইটাই আবার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো এখান থেকে ইম্পর্টেন্ট যে এই এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডগুলো, পরীক্ষা আমাদের প্রশ্ন করতে পারে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কি, যে অ্যামিনো অ্যাসিডগুলো আমাদের ডায়েটের সাহায্যে দরকার, যেগুলো প্লান্ট আমরা সোর্স থেকে পাবো না, ডায়েটের সাহায্যে দরকার, বডি যেগুলো তৈরি করতে পারে না, আমাদের ডায়েটের সোর্স থেকে যেগুলো নিতে হবে সেগুলোকে বলা হয় এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। তো এটাকে দুইটা আছে ওমেগা 3 এবং ওমেগা 6, দুইটারই ফাংশন পড়তে হবে, ওমেগা 6 এবং ওমেগা 3 এর ফাংশন এবং তাদের সোর্সগুলা, কোথায় থেকে ওমেগা 3 পাবো, কোথায় থেকে ওমেগা 6 পাবো, এগুলোর ফাংশন কি। আমরা আগে যে ক্লাসগুলো নিছি, যে বিশ্বভিত্তিকের টোটাল 10টা ক্লাস, ওইখানে সবগুলাই ব্যাখ্যা করে দেওয়া আছে, সব মেকানিজম বা ফাংশনগুলা। কিন্তু বাইবার জন্য যেহেতু একটাই ক্লাস, সেখানে সবগুলো টপিক্স হয়তো ব্যাখ্যা বা ডিটেলস পড়া যাবে না, আপনারা এগুলো একটু ওই ক্লাস থেকে দেখে নেবেন, অথবা নিজের মতো করে একটু নোট করে নেবেন, যে ওমেগা ওই নোটগুলো আছে, আপনারা নোটগুলো ফলো করতে পারেন। তো আবার আমরা এই নামগুলো মনে রাখবো, যে লিনোলেনিক অ্যাসিড, আলফা লিনোলেনিক অ্যাসিড, অ্যারাসিডোনিক অ্যাসিড, এগুলোর ফাংশন কি, এগুলো কিভাবে প্রেগনেন্সিতে হেল্প করে, তারপরে এডিএইচডি বা শিশুদের মেন্টাল ডেভেলপমেন্টে কিভাবে হেল্প করে, কিভাবে এগুলো অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে, কিভাবে আমাদের ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে, এই জিনিসগুলো দেখবো। তো এরপরে ফ্যাট এক্সেস পরিমাণ যদি আমরা ইনটেক করি তাহলে কী সমস্যা হতে পারে, আমাদের বডি ফ্যাটের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে ডায়াবেটিসের সমস্যা হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে। তো এখান থেকে অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে প্রশ্ন আসে যে আমাদের যদি আর্টারির মধ্যে বেশি পরিমাণ জমা হয়ে যায় তখন আমাদের কি হয়, ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন রক্তনালীটা ব্লক হয়ে যায়, তখন এখান থেকে আরও হার্ট ডিজিজটা, যেটা মানে কম্বিনেশন ব্লাড প্রেশার বাড়ে, তারপরে যদি ইয়াটা জমতে থাকে খারাপ কোলেস্টেরলগুলো, তখন এখানে হার্টের এখানে রক্তনালী ব্লক হয়ে যায় এবং হয়ে যায়, হার্টের অ্যাটাক হয়। এরপরে ফ্যাটের কিছু কেমিক্যাল প্রপার্টিসগুলো দেখবো, ইম্পর্টেন্ট কেমিক্যাল প্রপার্টিসগুলোর মধ্যে আবার এখানে ফ্যাটের মধ্যে আবার কেমিক্যাল প্রপার্টিস মধ্যে কি আছে, সেভেনিফিকেশন ভ্যালু।
1 গ্রাম ফ্যাটকে সেফেনিফাই করতে কি পরিমাণ দরকার, অ্যালকালি দরকার, সেটাকে বলা হয় সেফেনিফিকেশন ভ্যালু। তো আমরা এখানে ইয়ার পরিমাণটা, 1 গ্রামকে সেফেনিফাই করতে কি পরিমাণ অ্যালকালি দরকার, এটাকে বলা হয় সেফেনিফিকেশন ভ্যালু। তারপরে অ্যাসিড ভ্যালু, যেটা দ্বারা আমরা সিগনিফিকেন্সটা হলো যেটা দ্বারা ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ নির্ণয় করতে পারি, অ্যাসিড ভ্যালু দ্বারা। তারপরে হচ্ছে রেনসিডিটি। রেনসিডিটি হলো ফ্যাটের স্পয়েলেজটা ইন্ডিকেট করে, এবং রেনসিডিটি প্রিভেন্ট করার জন্য আমরা অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করতে পারি। ফ্যাট বিভিন্ন কারণে স্পয়েলেজ হয়, ঠিক আছে। তারপরে হলো হাইড্রোজেনেশন, আমরা আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেডে করতে পারি হাইড্রোজেনেশন করে, ডাবল বন্ডকে আমরা সিঙ্গেল বন্ডে নিয়ে যাই হাইড্রোজেনেশন করে। তাইলে আমরা আবার হাইড্রোজেনেশন ফ্যাটগুলো ভালো না, এখান থেকে আর একটা টপিক আপনারা দেখবেন ট্রান্সফ্যাট। ট্রান্সফ্যাটের কারণে আমাদের যে ডিজিজগুলো হয়, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, এখানে দেখতে হবে, ঠিক আছে। তো আমরা ফ্যাটের পার্টগুলোর মধ্যে এই জিনিসগুলো একটু ভালো করে দেখব। এরপরে চলে এসে ভিটামিন এবং মিনারেলস। তো আপনারা প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন, প্রিলিমিনারি যারা দিচ্ছেন, যারা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন, এর জন্য ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা তো জানেন যে ভিটামিন এবং মিনারেলস থেকে অনেক প্রশ্ন আসছে। প্রায় আমি দেখলাম যে মোটামুটি মনে হয় 30-35টা প্রশ্ন ভিটামিন মিনারেলস রিলেটেড। অনেক প্রশ্ন আসছে ভিটামিন মিনারেলস থেকে। তাই ভাইবার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফুড নিউট্রিশনের স্টুডেন্ট হিসেবে ভিটামিন মিনারেলস খুব ভালো করে জানতে হবে। তো আমরা ভিটামিনগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, একটা ফ্যাট সলিউবল আর একটা ওয়াটার সলিউবল। তো ফ্যাট সলিউবলের মধ্যে কি আছে, ভিটামিন এ, ডি, ই, কে। এগুলোর ফাংশনটা কি, তাদের ডেফিসিয়েন্সিটা কি, স্পেসিফিকভাবে যেগুলো একদম কমন ডেফিসিয়েন্সি সেগুলো মনেই রাখতে হবে। যেমন নাইট ব্লাইন্ডনেস হয় কি জন্যে, ভিটামিন এ এর অভাবে। জেরোপ্থালমিয়া হয় কি জন্যে, কেরাটোম্যালাইসিয়া হয় কি জন্যে, তো এটার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। স্পেসিফিকভাবে যেগুলো একদম ফাংশন আমরা একদম অয়েল সেগুলো ভালো করে মনে রাখতে হবে। এখান থেকে আরেকটা জিনিস পড়বো, ভিটামিন এ কিভাবে ভিজুয়াল সাইকেলে ফাংশন করে, এক মেকানিজম হিসেবে ধরতে পারি কিভাবে ভিটামিন এ আমাদের ভিজুয়াল সাইকেলে ফাংশন করতেছে। এই মেকানিজমটা আমরা একটু নোট করে পড়ে নিব। এটা আমি ক্লাসে, আমাদের ওই ক্লাসে ব্যাখ্যা করা আছে, ভিডিও ওইখান থেকে আপনারা রেকর্ডিং ভিডিও দেখতে পারেন। এরপরে তাদের সোর্সগুলো তো মনে রাখা খুবই ইজি, যে ভিটামিন এগুলো রঙিন, সবুজ, কালারিং যে ফলমূল শাকসবজিগুলো আছে সেগুলোতে পাওয়া যায়। তারপর হলো ভিটামিন ডি। ভিটামিন ডিটার ক্ষেত্রে কি হয়, রিকেটস হয়, তারপরে অস্টিওপোরোসিস হয়। শিশুদের রিকেটস, বড়দের ক্ষেত্রে অস্টিওপোরোসিস। তো ভিটামিন ডিটার ক্ষেত্রে আমরা একটা মেকানিজম পড়বো, যে ভিটামিন ডি কিভাবে, সূর্যের আলো থেকে কিভাবে আমরা ভিটামিন ডি তৈরি হয়। আমরা জানি আমাদের যে স্কিনের মধ্যে যখন সূর্যের আলো পড়ে, সানলাইট, তো আমাদের স্কিনের মধ্যে লেয়ারে থাকে 7D হাইড্রো কোলেস্টেরল। তো সানলাইট যখন এর মধ্যে পড়ে, স্কিনের মধ্যে পড়ে, তখন সেটা 7D হাইড্রো কোলেস্টেরলটা কি হয়, কনভার্ট হয়ে ভিটামিন D3-তে রূপান্তরিত হয়। তো তখন এটা আমাদের বডিতে, তার মানে এটা আমরা করতে পারি, আমরা আমাদের বডিতে অটোমেটিক এটা তৈরি হচ্ছে। যদি আমরা রোদের মধ্যে যাই, ঠিক আছে, রোদের মধ্যে যাওয়ার পরে আমাদের বডি অটোমেটিক এটা তৈরি করে ফেলতে পারবে 7D হাইড্রো কোলেস্টেরল থেকে। তো এটা কিভাবে তৈরি করি, মেকানিজমটা পড়বো আমরা। ভিটামিন এ কিভাবে ভিজুয়াল সাইকেলে ফাংশন করে, তাহলে ওইটা পড়তে হবে। তাছাড়া আমরা কিছু ডায়েটারি সোর্স থেকে পাই, যেমন ডিমের কুসুম, তারপরে মাছের তেল, এগুলো থেকে আমরা পাই। তো ভিটামিন ডি এবং এর মেকানিজমগুলো দেখবো, তারপরে তাদের সোর্স এবং ফাংশন। ন্যাচারাল সোর্স থেকে আমরা ভিটামিন ডি পাচ্ছি। এরপরে আসি ভিটামিন ই। এটা খুব কমনলি পরিচিত অ্যান্টিঅক্সিডেন্ট একটা ভিটামিন। ভিটামিন এও অ্যান্টিঅক্সিডেন্ট, ডিও অ্যান্টিঅক্সিডেন্ট। তো ভিটামিন ই এর কাজকে, এটা মূলত আমাদের কি করে, যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, আমাদের সেলগুলোকে প্রোটেক্ট করবে, আমাদের টিস্যুগুলোকে প্রোটেক্ট করবে, এবং আমাদের বডিতে, আমরা জানি আমাদের মেটাবলিজম যখন হয়, এনার্জি যখন প্রোডাকশন হয়, আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলো মেটাবলিজম হওয়ার সাথে সাথে বডিতে প্রতিনিয়ত কেমিক্যাল রিয়াকশন হয়। আর এই কেমিক্যাল রিয়াকশনগুলো যখন হয়, তখন এর সাথে সাথে কিছু ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এই ফ্রি রেডিক্যালগুলোকে স্ক্যাভেঞ্জ করে, অ্যান্টিঅক্সিডেন্টগুলো স্ক্যাভেঞ্জ করার পরে আমাদের বডি থেকে এটা বের করে দেয়, ফ্রি রেডিক্যালগুলো ট্র্যাপ করে এবং স্ক্যাভেঞ্জ করে। তো এটা একটা ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জিং ভিটামিন। তো এটা কি করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তাহলে তৈরি করতেছে। আমাদের যে ফ্রি রেডিক্যালগুলোর কারণে আমাদের
সেলুলার ড্যামেজ হচ্ছে, ওইখান থেকে ক্যান্সার তৈরি হচ্ছে, লিভার ড্যামেজ হচ্ছে, কিডনিতে সমস্যা হচ্ছে। তো এই জিনিসগুলো থেকে প্রিভেন্ট করে আমাদের। এরপরে তাহলে এটার মেইন ফাংশনই হলো আমাদেরকে ইমিউন সিস্টেমে ফাংশন করা। তো এটা সোর্সগুলো আমরা একটু দেখবো। এরপরে আসে ভিটামিন কে। এটা ব্লাড ক্লটিং ভিটামিন হিসাবে পরিচিত। একটা মিনারেলসও ক্লটিংয়ে সহায়তা করে, সেটা হলো ক্যালসিয়াম। তাইলে এখানে রক্ত জমাট বাঁধাতে সহায়তা করতেছে। কে আর একটা সিগনিফিকেন্স হলো এটা আবার ভিটামিন কে আবার ইয়া দ্বারা তৈরি হয়, জীবাণু দ্বারা। আমাদের যে ইন্টেস্টাইনের মধ্যে যে ইয়া থাকে, জীবাণু থাকে, সেটা দ্বারা বা ব্যাকটেরিয়া দ্বারাও তৈরি হচ্ছে। তো ভিটামিন কে দুইটা সোর্স থেকে আমরা পাচ্ছি। আমরা সবুজ শাকসবজি বা আমরা নর্মাল যে ডায়েটারি সোর্স সেটা থেকে ভিটামিন কে পাবো, আবার ভিটামিন কে পাবো আমরা ইয়া দ্বারা, ওই ব্যাকটেরিয়াও তৈরি করতেছে। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা ব্যতিক্রম যে ব্যাকটেরিয়া তৈরি করতেছে, কোন ভিটামিন ব্যাকটেরিয়া দ্বারা প্রোডাকশন হয় আমাদের ইন্টেস্টাইনে, সেটা হলো ভিটামিন কে। কিন্তু এখানে প্রশ্ন থাকতে পারে যে শিশুদের ক্ষেত্রে ভিটামিন কে ইনজেকশন দেওয়া হয়। ভিটামিন কে ইনজেকশন দেওয়া হয় জন্মের পরেই। ভিটামিন কে ইনজেকশন দেওয়া হয় কারণ আমরা জানি এটা হচ্ছে একটা ব্লাড ক্লটিং একটা ভিটামিন। তো এটা ভিটামিন কে যদি না থাকে তাহলে ব্লাড ক্লটিং হবে না। আমরা জানি ব্লাড ক্লটিং হলো একটা ক্যাসকেড, একটা রিয়াকশনের মতো, অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করে, একটা দ্বারা আরেকটা ইনিশিয়েট করে, আরেকটা অ্যাক্টিভেট করে। তো শিশুদের ক্ষেত্রে যেহেতু শুরুতেই ডায়েটারি সোর্স থেকে পাচ্ছে না, তো সেই ক্ষেত্রে কি হয়, ভিটামিন কে ইনজেকশন দেওয়া হয়। ভিটামিন কে ইনজেকশনটা দিয়ে জন্মের পরেই দেওয়া হয়, যাতে ভিটামিন কে এর ইয়াটা ফাংশনটা করতে পারে বা ব্লাড ক্লটিং জনিত যে ইয়াগুলো আছে সেগুলো সলভ করতে পারে। এই জন্য ভিটামিন কে ইনজেকশন দেওয়া হয় শিশুদের। এরপরে আসে ওয়াটার সলিউবল ভিটামিন দুইটা, একটা হলো ভিটামিন বি এবং সি। ভিটামিন বি কমপ্লেক্সগুলো যদি একসাথে আমরা ফাংশন বলি, সবগুলো এনার্জি প্রোডাকশনে সহায়তা করে। ম্যাক্সিমাম ভিটামিনগুলো এখানে এনার্জি প্রোডাকশনে সহায়তা করে। তো এখান থেকে যদি আমরা থায়ামিনের ক্ষেত্রে আসি, এগুলোর কোএনজাইম নামগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখছেন যে প্রিলিমিনারি তো প্রশ্ন আসছে কোএনজাইমগুলো, আবার কোএনজাইমগুলো কিভাবে ফাংশন করে। এখান থেকে ভিতর থেকে ডিপ মানে ডিপ থেকে প্রশ্ন হয়েছে যে এগুলোর আবার নামগুলো কি, ভিটামিন এ থায়ামিন, রিবোফ্লাভিন, ভিটামিন বি3 মানে নায়াসিন, এই জিনিসগুলো নাম কি, তাদের কেমিক্যাল নেমগুলো কি এবং কোএনজাইম ফর্মটা কি, সবগুলো মনে রাখবো। তারপরে তাদের অভাবে যে ডিফিসিয়েন্সিগুলো, যেমন ভিটামিন বি অনের অভাবে বেরি রোগ হয়, এই জিনিসগুলো ভুল করলে ভাইভাতে একটা নেগেটিভ একটা ইফেক্ট তৈরি হবে বা ইম্প্যাক্ট তৈরি হবে, অথবা কনফিডেন্স কমে যেতে পারে। তো এই জিনিসগুলো খুবই ভালো করে মনে রাখার চেষ্টা করব। তো এখানে আমরা ভিটামিন এ এর অভাবে, বি অনের অভাবে কি হয়, বি2 এর অভাবে কি হয়, তারপরে নায়াসিনের অভাবে আমরা পেলেগ্রা হয়, যেটাকে আমরা 3D দ্বারা আগে শিখাইছি, 3D, ঠিক আছে, ডায়রিয়া, ডেমেনশিয়া, তারপরে ডেথ, এই 3D দ্বারা এটা আমরা শিখছি। তারপরে এই ভিটামিন B1, 2, 3, 4 এই সবগুলাই আবার কি করে, এনার্জি প্রোডাকশনে সহায়তা করে। এটা মনে আসছিল প্রিলিতে যে কিটু অ্যাসিড থেকে ডিকার্বক্সিলেশনে তৈরি করে কোন ভিটামিন, থায়ামিন, এটা মনে আসছিল পরীক্ষার মধ্যে। তারপরে তাহলে আমরা এটা পড়বো আবার ভিটামিন B5 এগুলোর ফাংশন কি, সবগুলোর ফাংশন পড়বো, কোএনজাইম ফর্ম পড়বো, এবং এর থেকে ডেফিসিয়েন্সি যেগুলো আছে কমন সেগুলো দেখবো। আচ্ছা, এখানে ভিটামিন এখান থেকে আবার ভিটামিন সিটা দেওয়া নেই, বাকি ভিটামিনগুলো দেওয়া নেই মনে হয় কি। ও আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আলাদা কি আছে, ভিটামিন B9, ভিটামিন B7, বায়োটিন, B9, ফলিক অ্যাসিড, B12, কোবালেমিন, ঠিক আছে। এই দুইটা আমাদের কি করে, ব্লাড সেল ফরমেশনে সহায়তা করে। আর এটা হলো ভিটামিন B7, বায়োটিন, যেগুলো কেমিক্যাল নেমগুলো পড়বো, সাথে সাথে এগুলো কি ফাংশন করে, এগুলোর অভাবে অ্যানিমিয়া হয়, কোনটার অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এই জিনিসগুলো পড়বো। আরেকটা ইম্পর্টেন্ট হলো ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড। এটা নিউরাল টিউব ডিফেক্ট, এটা মনে হয় প্রশ্নটা পেলিতে আসছিল। নিউরাল টিউব ডিফেক্ট, ভিটামিন B9, ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি যেটা হয় নিউরাল টিউব ডিফেক্ট, তো এটা কিন্তু ভিটামিন B9 এর কারণে হয়। তো এটা ভিটামিন B9 এর কারণে হচ্ছে। তো আমরা এখান থেকে ভিটামিনগুলো দেখবো। আর ভিটামিন সি এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এটা মূলত সাইট্রাইজ যে ফুডগুলো আছে সেই কারণে হয়ে থাকে। তো এখানে আবার মাঝে মাঝে বাইবেতে প্রশ্ন করা হয়, যদি আমরা জানি ভিটামিন
ফ্যাট সলিউবল ভিটামিনগুলো আমাদের বডিতে স্টোর অবস্থায় থাকতে পারে, কিন্তু ওয়াটার সলিউবল ভিটামিনগুলো স্টোর অবস্থায় থাকতে পারে না। আবার এই ভিটামিনগুলো ওয়াটার সলিউবল যেগুলো, সেগুলো আবার হয়ে যায়, মানে লস হওয়ার সম্ভাবনা থাকে, সবজি কাটার সময় লস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ধোয়ার আগে, ধোয়ার পরে আমরা কাটবো, কাটার পরে যাতে না ধোই, যেগুলো লসটা আমরা যাতে প্রিভেন্ট করতে পারি। আর ভিটামিন সি এর ক্ষেত্রে একটা কথা কি, যদি মাঝে মাঝে প্রশ্ন করে ভাইবাতে যে ভিটামিন সি এর যদি আমরা বেশি পরিমাণ ইনটেক করি তাহলে কি হতে পারে, মানে হাইপার ভিটামিনিসিস যে কন্ডিশনটা হয় বেশি পরিমাণ ইনটেক করলে। তো ভিটামিন সি বেশি পরিমাণ ইনটেক করলে, যেহেতু এটা স্টোর থাকতেছে না আমাদের বডিতে, সেক্ষেত্রে কিছু স্টাডিতে দেখা যাচ্ছে কিডনি স্টোন তৈরি করতে পারে ভিটামিন সি যদি আমরা বেশি পরিমাণ ইনটেক করি। তো ভিটামিন সি বেশি পরিমাণ ইনটেক করলে কী কী হতে পারে, এটা আমরা এগুলো একটু দেখবো, যে ভিটামিনগুলো স্টোর হয় না সেগুলো বেশি পরিমাণ ইনটেক করলে কী হয়, অথবা স্টোরেজ ভিটামিনগুলোও যদি বেশি পরিমাণে ইনটেক করা হয় সেক্ষেত্রে কী হয়। আচ্ছা, মেকানিজমগুলো একটু আগেই বললাম, যে ভিটামিন এ ভিজুয়াল সাইকেলে কি ফাংশন করে, তারপরে ভিটামিন ডি কিভাবে সাইনলার দ্বারা ফর্মেশন হয়, আর আমরা এগুলো ডেইলি রিকোয়ারমেন্ট আর আগেও স্লাইডের মধ্যে দেওয়া আছে, এখানে আর আমি অ্যাড করলাম না। এগুলো ডেইলি রিকোয়ারমেন্টগুলো আমরা পড়বো, কমন কিছু ভিটামিন এবং মিনারেলসের ডেইলি রিকোয়ারমেন্ট পড়বো। এরপরে যদি মিনারেলসের ক্ষেত্রে আসি, দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো আমরা মেজর আর একটা মাইনর মিনারেলস। তো সবার প্রথমে মিনারেলসগুলোর মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস, এর সাথে ভিটামিন ডি যদি আমরা থাকি, এই তিনটাই মূলত হাড়ের ক্ষেত্রে, বোন মিনারেলাইজেশনের ক্ষেত্রে এই তিনটা ভিটামিন, মানে একটা মিনারেলস দুইটা ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্যালসিয়ামটা মূলত কি পায়, সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় ক্যালসিয়াম মিনারেলসগুলোর মধ্যে আমাদের বডিতে। এইটা প্রশ্নটা আসছিল যে 99% মিনারেলস পাওয়া যায়, প্রিলিমিনারিতে এই প্রশ্নটা ছিল, সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, আমাদের স্লাইডেও ছিল। তো এখানে আমরা ভিটামিন না ক্যালসিয়ামের ফাংশনটা কি দেখব, ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি এর একটা রিলেশন আছে, সেটা একটু দেখব। ফসফরাস, ক্যালসিয়াম এবং ফসফরাস কি করে, ফসফরাস আবার এটিপি তৈরি বা জিটিপি এই তৈরিতে ভূমিকা পালন করে। এগুলো হচ্ছে এনার্জি কয়েন বলা হয় এটিপিকে, অ্যাডোনিসিন ট্রাইফসফেট এনার্জি কয়েন বলা হয়। তো দাঁত এবং হাড়ের গঠনে এই দুইটা মিনারেল সহায়তা করতেছে। এইগুলোর অভাবে কী রোগ হয় সেগুলা বলা যাবে না, সেগুলা করতে হবে, ভালোভাবে মেমোরাইজ করতে হবে, যাতে ভাইভাতে আমরা একদম কারেক্টলি বলতে পারি। তারপর হলো ম্যাগনেসিয়াম, কোএনজাইম, ম্যাগনেসিয়াম এগুলো কোফ্যাক্টর হিসেবে কাজ করে, মিনারেলসগুলো মূলত কোফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপর কিছু এনজাইম অ্যাক্টিভেশনের ক্ষেত্রেও এটা কাজ করে। এরপরে আসি যদি সোডিয়াম, পটাশিয়াম, এটার সাথে আবার যদি আমরা বলি ক্যালসিয়াম, এগুলো কি নার্ভাস ইম্পালসে সহায়তা করে। তাহলে ক্যালসিয়াম, তারপরে ভিটামিন ডি এবং ফসফরাস, সেগুলো দাঁত এবং হাড়ের গঠনে সহায়তা করে, আবার নার্ভাস ইম্পালসে সহায়তা করে সোডিয়াম আর ক্যালসিয়াম এবং পটাশিয়াম। আবার আমাদের বডিতে পানির ভারসাম্য তৈরি করা তো সোডিয়াম একটা ভূমিকা পালন করে। তারপরে আমাদের যে মাসল যে মুভমেন্ট, ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম ওইখানে মাসলের মুভমেন্টের ক্ষেত্রে একটা সহায়তা করে, আমাদের হৃদস্পন্দন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহায়তা করে, পেশির কাজকর্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে এগুলো সহায়তা করে। তো আমরা এগুলো ফাংশনগুলো দেখবো, বেসিক যে ফাংশনগুলো আছে। এরপরে আসি আয়রন। আয়রনটা দুই অবস্থা পাওয়া যায়, একটাকে বলা হয় হিম আয়রন। আয়রনের দুইটা ফর্ম, একটা হলো হিম, আরটা হলো নন হিম। এই হিম নন হিম থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন আসছিল, হিম নন হিম, ঠিক আছে। হিম আয়রনগুলো মূলত আমরা প্লান্টস অ্যানিমেল সোর্স থেকে পাই, হিমগুলো মূলত অ্যানিমেল, আর নন হিমগুলো মূলত প্লান্ট সোর্স থেকে পাই। তো এটা আমাদের দ্রুত অ্যাবজর্ব হয় এই আয়রনটা, আর নন হিম তো দ্রুত অ্যাবজর্ব হয় না। আর আয়রন অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমরা ভিটামিন সিটা ইউজ করব, এটা আয়রন অ্যাবজর্পশনে সহায়তা করে। আচ্ছা, এরপরে আসি এনার্জি ইনটেক এবং এক্সপেন্ডিচার। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে আমরা কার্বোহাইড্রেট থেকে কত এনার্জি পাই, প্রোটিন থেকে কত এনার্জি পাই, এগুলো খুবই ইজি জিনিস আপনাদের জন্য। তারপরে এনার্জি মেজারমেন্টের জন্য আমরা দুইটা টেকনিক ইউজ করি, ডিরেক্ট ক্যালোরিমেট্রি আর ইনডিরেক্ট ক্যালোরিমেট্রি। এখান থেকে আমরা এটা আর কিউ, যেটা বলা হয় রাসায়নিক কোশেন্ট বলা হয় আর কিউ। এই আর কিউ জিনিসটা কি, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড কি পরিমাণ বের হয়ে যাচ্ছে, অক্সিজেন কি পরিমাণ ইনটেক করছে, এটা রেশিও আর কিউ। প্রোটিনের ক্ষেত্রে আর কিউ কত, ফ্যাটের ক্ষেত্রে আর কিউ কত, এই জিনিসগুলো আমরা একটু দেখব। তারপরে ফ্যাক্টোরিয়াল মেথডটা কি, যেটা
যদি বলা হয় ফ্যাক্টরিয়াল মেথডটা কিসের উপর বেস করে করা হয়, ফ্যাক্টরিয়াল মেথডটা মূলত ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর বেস করে করা হয়, সেটাকে বলে পিএএল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল বলা হয়। আর চেম্বারের মধ্যে যেটা করা হয় আমরা ডিরেক্ট ইয়াতে, আমরা এই মেকানিজমটা আগেই এই ক্লাসের মধ্যেই বলছিলাম, এটা হলো ডিরেক্ট ক্যালোরিমেট্রি। এরপরে যদি আসি যে আমাদের বেসাল মেটাবলিক রেট, বেসাল মেটাবলিক রেট বা বিএমআর, আমাদের বডি রেস্টিং কন্ডিশনে যেই কাজগুলা করে সেই কাজগুলোর জন্য আমাদের বডিতে এনার্জি দরকার। হার্ট সবসময় কি করতেছে, পাম্প করতেছে, আমাদের ফুসফুস কি করতেছে, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে, অক্সিজেনটা কি করছে, গ্রহণ করতেছে, সারা দেহে ছড়িয়ে দিচ্ছে। তারপরে বডির অন্যান্য অর্গানগুলো সবসময় কাজ করতেছে, সেলগুলো জেনারেশন হচ্ছে, ঠিক আছে। তারপরে আমাদের যে রক্তকণিকা তৈরি হচ্ছে, তো বডি ফরমেশনের ক্ষেত্রে, তারপর আমাদের ইন্টারনাল অনেক কাজ চলতে থাকে। আমরা যদি কোনো কাজ না করি, একদম রেস্ট অবস্থায় থাকি, তো রেস্টিং অবস্থায় আমাদের যে এনার্জিটা দরকার হয় সেটাকে বলা হয় বেসাল মেটাবলিক রেট। তো বেসাল মেটাবলিক রেট, এটাকে বলা হয় বেসাল মেটাবলিক রেট। তো আমাদের এনার্জি ব্যয় হওয়ার যদি বলা হয় সবচেয়ে বেশি পরিমাণ এনার্জি ব্যয় হয় কোনটা, এই বেসাল মেটাবলিক রেট কন্ডিশনে বা বিএমআর কন্ডিশন। 60 থেকে 70% এনার্জি ব্যয় হয় বেসাল মেটাবলিক রেট এই কন্ডিশনে। তারপরে আসি ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল, এক্ষেত্রে আমাদের এনার্জি ব্যয় হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল, এক্ষেত্রে এনার্জি ব্যয় হচ্ছে। আর আরেকটা হলো থার্মিক ইফেক্ট অফ ফুড, টিইএফ, ওইটাকে বলা হয় এসডিএ অথবা বলা হয় এসডিএ, স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। আমরা খাবার খাওয়ার পরে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন বা লিপিড যে খাবারগুলো খাই, এই খাবারগুলো খাওয়ার পরে এই খাবারগুলা ডাইজেশন অ্যাবজর্পশনের জন্য এক্সট্রা এনার্জি দরকার হয়, সেটাকে বলে থার্মিক ইফেক্ট অফ ফুড। তো আমাদের সারাদিন আমাদের কি পরিমাণ ক্যালোরি দরকার, অথবা সারাদিন আমাদের কি পরিমাণ ক্যালোরি ব্যয় হচ্ছে, সেটা কিসের উপর নির্ভর করতেছে, সেটা নির্ভর করে তিনটা জিনিসের উপর। বেসাল মেটাবলিক রেট, আমরা রেস্ট অবস্থায় আমাদের কত এনার্জি খরচ হয়েছে, তারপরে আমরা কাজ করছি কি পরিমাণে, আর আরেকটা হলো খাবারের ক্রিয়ার কারণে বা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অথবা থার্মিক ইফেক্ট অফ ফুড, এই কারণে আমাদের কি পরিমাণ এনার্জি লস হচ্ছে। তিনটা একসাথেই বলা হয় এনার্জি এক্সপেন্ডিচার এর, মানে আমরা কত পরিমাণ এনার্জি ব্যয় হচ্ছে সেটা। আমরা এনার্জি রিকোয়ারমেন্টের কিছু কিছু ফ্যাক্টর আছে, ডিটেলস আলোচনা করা হয়েছিল। এই যে একটা ফ্যাক্টর সেক্স, তারপরে বডি সাইজ থেকে হয়তো প্রশ্ন আসছিল, বডি সাইজের পরিমাণ যদি বেশি থাকে তাহলে এনার্জি বেশি দরকার হয়। তারপরে দেখা যাচ্ছে মেল এবং ফিমেল, এটার ক্ষেত্রে এনার্জি এক্সপেন্ডিচার একটাই আছে, মেলের ক্ষেত্রে কি হয় বেশি পরিমাণ এনার্জি দরকার হয়, তারপরে ফিমেলের ক্ষেত্রে কম পরিমাণ এনার্জি দরকার হয়। এই অনুযায়ী এটা হয় যখন আমাদের গ্রোয়িং এজ থাকে, ঠিক আছে। তারপর স্পেসিফিক কিছু কন্ডিশনের ক্ষেত্রেও এটা বাড়ায়, যেমন প্রেগনেন্সি, ল্যাকটেশন, কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশনের কারণে এটা হয়ে থাকে। তো আমরা এনার্জি রিকোয়ারমেন্টটা কিভাবে ক্যালকুলেশন করব, বিএমআর, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং থার্মিক ইফেক্ট অফ ফুড। তারপরে আসে এনজাইম এবং হরমোন। এনজাইম এটা একটা প্রোটিনিয়াস একটা সাবস্টেন্স, এটাকে বলা হয় বায়োলজিক্যাল ক্যাটালিস্ট বা জৈব প্রভাবক। প্রভাবক কি, একটা বিক্রিয়ার গতি বৃদ্ধি করে অথবা বিক্রিয়ার গতি হ্রাস করে। এটা মনে হয় রিলেটেড প্রশ্ন আসছিল, এনজাইম রিলেটেড প্রিলিতে প্রশ্ন আসছিল। এনজাইমের কাজ কি, এনজাইমের কাজ হলো আমাদের বডিতে কেমিক্যাল রিয়াকশন করা, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন করা, আমাদের ডাইজেশনে সহায়তা করে, ঠিক আছে। আর হরমোনটা হলো একটা কেমিক্যাল মেসেঞ্জার, এটা মনে হয় প্রশ্ন আসছিল প্রিলিতে। কেমিক্যাল মেসেঞ্জার আমাদের বডিতে বিভিন্ন ধরনের মেসেজ আদান প্রদান করে, গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। তো এনজাইমগুলোর ক্লাসিফিকেশন পর্ব, 6টা ক্লাসিফিকেশন এনজাইম কি এবং ক্লাসিফিকেশন পর্ব, যে কি কি ক্লাসিফিকেশন, কোনটা অক্সিডো রিডাকটেজ, কোনটা লায়েজ, এই জিনিসগুলো ক্লাসিফিকেশনগুলো পর্ব। এখন এনজাইম সাবস্ট্রেটের একটা ইন্টারাকশন মডেল আছে, যেমন আমরা 3টা মডেল পড়ছিলাম, লক এন্ড কি মডেল, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এনজাইমের ক্ষেত্রে যেটা জানার দরকার সেটা তো অ্যাক্টিভ সাইট, এনজাইমের অ্যাক্টিভ সাইট। আর প্রোটিনের জন্য যেটা বলি বাইন্ডিং সাইট বলা হয়। এনজাইম অ্যাক্টিভ সাইট, প্রোটিন বাইন্ডিং সাইট। তো এনজাইম কি করে, এটা অ্যাক্টিভ সাইটে এটা যুক্ত হয়, এনজাইমের অ্যাক্টিভ সাইট থাকে।
তো লক এন্ড কি মডেলের ক্ষেত্রে কি, যে স্পেসিফিক এনজাইমের স্পেসিফিসিটি আছে, স্পেসিফিক এনজাইম স্পেসিফিক সাবস্ট্রেট এর উপর কাজ করে, ঠিক আছে। তো সাবস্ট্রেটের সাথে এনজাইম তখন যুক্ত হয়, যুক্ত হওয়ার পরে এনজাইম সাবস্ট্রেট একটা ইন্টারমিডিয়েট একটা প্রোডাক্ট তৈরি করে, তারপরে প্রোডাক্ট তৈরি করে। তো এনজাইম লক এন্ড কি মডেল, তারপর ইনডিউসড ফিট মডেল, তো এই মডেলগুলো আমরা একটু দেখবো এনজাইমের ক্ষেত্রে কিভাবে কাজ করতেছে। এরপরে আসি ফ্যাক্টর, কি কি ফ্যাক্টর, টেম্পারেচার একটা ফ্যাক্টর, তারপরে পিএইচ একটা ফ্যাক্টর। পরীক্ষা আমাদের প্রশ্ন আসছিল মনে হয় টেম্পারেচার, কত টেম্পারেচারে এনজাইম ভালো কাজ করে, এই টেম্পারেচারটা আমরা দেখবো, পিএইচ কত এবং অন্যান্য ফ্যাক্টরগুলো দেখবো। এনজাইমের কাইনেটিক্স থেকেও প্রশ্ন আসছিল, এনজাইম কাইনেটিক্সটা একটু দেখতে হবে এখান থেকে। তারপরে এনজাইমের যে ইনহিবিশনগুলো আছে সেটা দেখবো। এরপরে আসি আমরা এনজাইমের ক্ষেত্রে কিছু ডেফিনেশন গুরুত্বপূর্ণ যেগুলো, যেমন আমরা যদি বলি হলো এনজাইম, এনজাইমের মূলত দুইটা পার্ট থাকে, একটা হলো প্রোটিন পার্ট আর একটা নন প্রোটিন পার্ট। তো এনজাইম দুইটা পার্ট নিয়ে গঠিত, একটা হলো প্রোটিন প্লাস নন প্রোটিন পার্ট। তো প্রোটিন পার্টটাকে বলা হয় অ্যাপো এনজাইম, প্রোটিন পার্টটাকে বলা হয় অ্যাপো এনজাইম। আর প্রোটিন আর একটা পার্ট, এনজাইম আর একটা পার্ট থেকে নন প্রোটিন। এই নন প্রোটিন পার্টে আবার দুইটা জিনিস যুক্ত হতে পারে, একটা হতে পারে ভিটামিন আর একটা হতে পারে মিনারেলস। যদি ভিটামিন যুক্ত থাকে সেটাকে বলা হয় কো এনজাইম, আর যদি মিনারেলস যুক্ত থাকে সেটাকে বলা হয় কোফ্যাক্টর। ঠিক আছে, তাহলে নন প্রোটিন পার্টটা এবং প্রোটিন পার্ট দুইটা একসাথে হইয়া তৈরি করতেছে হলো এনজাইম। তো হলো এনজাইমের মধ্যে দুইটা পার্ট, একটা এনজাইমের দুইটা পার্ট, প্রোটিন এবং নন প্রোটিন পার্ট। যদি প্রোটিন পার্টটাকে বলা হয় অ্যাপো এনজাইম, আর নন প্রোটিন পার্টটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ যদি হয় ভিটামিন সেটাকে বলা হয় কো এনজাইম, প্রস্থেটিক গ্রুপ যদি হয় মিনারেলস সেটাকে বলা হয় কোফ্যাক্টর। তো এখান থেকে ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে কোফ্যাক্টর কি, প্রস্থেটিক গ্রুপ কি, অ্যাপো এনজাইম কি, হলো এনজাইম কি, কো এনজাইম কি, আমরা এটা একটু ক্লিয়ারলি দেখে নিব। কোন কোন এনজাইম কার্বোহাইড্রেট ডাইজেশনে সহায়তা করে, কোন কোন এনজাইম প্রোটিন ডাইজেশনে সহায়তা করে, ফ্যাট ডাইজেশনে সহায়তা করে, এগুলো করতে হবে। তারপরে হরমোনের এনজাইম, হরমোন কিভাবে অ্যাকশন করে, মেকানিজম অ্যাকশনটা দেখতে হবে। কিছু হরমোনের ফাংশন দেখতে হবে, যেমন আমরা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, খুবই ইম্পর্টেন্ট দুইটা, T3 এবং T4, কোথায় থেকে সেটা উৎপন্ন হচ্ছে, এটা মেটাবলিজমে সহায়তা করছে, এটা ফাংশন কি, T3 T4, এটা ডেফিসিয়েন্সিতে কি হয়। তারপরে হলো যে সেক্স হরমোনগুলো যেগুলো আছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, সেগুলোর কাজ কি। তারপরে আরও কমন কিছু হরমোন আছে, যেমন ইনসুলিন, তারপরে গ্লুকাগন। ইনসুলিনটা কি করে, গ্লুকোজের লেভেল বেড়ে গেলে কমায়, আর গ্লুকাগনটা কি করে, গ্লুকোজের লেভেল কমে গেলে ব্লাডের মধ্যে গ্লুকোজের লেভেল বাড়ায়। তারপরে আমাদের কিডনি আবার একটা ইম্পর্টেন্ট হরমোন তৈরি করে, সেটাকে বলা ইরাথ্রোপয়েটিন বলা হয়। ইরাথ্রোপয়েটিনের কাজ কি, লোহিত রক্তকণিকা বৃদ্ধি করা। তো কিডনি থেকে কোন হরমোনটা তৈরি হয়, ঠিক আছে, এরকমভাবে অন্যান্য হরমোনগুলো আমরা পড়বো, যেমন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, তারপরে প্রোলেকটিন, মেলাটোনিন, এই জিনিসগুলা হরমোনগুলোর কাজ কি, তারপর কোন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। তো এগুলোর কাজগুলো আবার ফিজিওলজিক্যাল ফাংশন হিসেবে চলে আসবে। আর হরমোনের টাইপস তো আমরা জানি, পেপটাইড, স্টেরয়েড, টাইপসগুলো একটু দেখবো। এরপরে আসি মেটাবলিজম। মেটাবলিজম কার কার হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডের হবে। অন্য জিনিসগুলো যেহেতু এনার্জি দিচ্ছে না, তার মানে মেটাবলিজম হচ্ছে না। মেটাবলিজমের মানে ওই এনার্জি দিবে। মেটাবলিজম আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা অ্যানাবলিজম আর একটা ক্যাটাবলিজম। তো কার্বোহাইড্রেট মেটাবলিজমটা মূলত হয় গ্লাইকোলাইসিস। শুরুতে কি হয়, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজের ব্রেকডাউন, এটা 10টা স্টেপে সম্পন্ন হয়, 10 স্টেপস। তো আমরা এই গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কি করব, যে স্টেপগুলোতে কি কি এনজাইম লাগতেছে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুকটোজ 6 ফসফেট, ঠিক আছে, ফ্রুকটোজ 6 ফসফেট থেকে ফ্রুকটোজ অন 6 বিস ফসফেট। তো এই স্টেপগুলোতে কোন এনজাইমগুলো লাগতেছে, এনজাইমগুলো মনে রাখতে হবে। শেষে আমরা পাইতেছি পাইরুভেট। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কত এটিপি তৈরি হচ্ছে, প্রিলিতেও প্রশ্ন আসছিল।
ঠিক আছে, পাইরুভেট অক্সিজেনে কত এটিপি তৈরি হবে, কত এটিপি এটার মধ্যে খরচ হচ্ছে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে, যদি একটু ভিতর থেকে প্রশ্ন করে এই জিনিসগুলা, এনজাইমগুলোর নাম ধরতে পারে যদি ভিতর থেকে প্রশ্ন করে। আর যদি বলা হয় যে অ্যানারোবিক ফার্মেন্টেশনে এটা কি হয়, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, এটা হচ্ছে অ্যানারোবিক ফার্মেন্টেশন। তো এটার ইন প্রোডাক্টটা গ্লুকোজ ফার্মেন্টেশনে আবার টিসিএ সাইকেলে প্রবেশ করে। পাইরুভেটটা কি হয়, আবার অক্সিডেশন হয়, অক্সিডেশনে আবার এটিপি তৈরি করে। ঠিক আছে, এটা আবার কি হয়, শক্তি দেয়, আবার টিসিএ সাইকেলে প্রবেশ করে। তো টিসিএ সাইকেলের মধ্যে আবার কি কি এনজাইম লাগে, সেই এনজাইমগুলোর নাম মনে রাখতে হবে। টিসিএ সাইকেলে কি পরিমাণ এনার্জি তৈরি হয় সেটা মনে রাখতে হবে। ইন প্রোডাক্ট কি কি এবং এটার এনজাইমগুলো কি কি। তো আমরা গ্লাইকোলাইসিস এর থেকে কি পড়বো, এখান থেকে এনজাইমগুলোর নাম মনে রাখবো। ইম্পর্টেন্ট স্টেপগুলো যেখানে এনার্জি প্রোডাকশন হচ্ছে সেগুলো অবশ্যই মনে রাখতে হবে। তো আপনারা যদি সহজভাবে এটা শেষ করতে চান, কোন স্টেপগুলোতে এনার্জি প্রোডাকশন হচ্ছে, এটিপি তৈরি হচ্ছে, এনএডিএস তৈরি হচ্ছে, এফএডিএস তৈরি হচ্ছে, এইগুলো রিলেটেড যে এনজাইমগুলো সেগুলো, আর এটা রেগুলেশনের জন্য কি কি ভিটামিন দরকার সেগুলো। তো আমরা যদি আসি টোটাল এনার্জি, এটা একটা মানে পুরাতন যে বইগুলো এখানে দেওয়া 38, কিন্তু নতুন যেগুলো সেগুলোতে 32। এটা মেইন ডিফারেন্স হলো নতুন বইগুলোতে আমরা যে এনএডিএইচ থেকে যেটা 3 ধরা হইতো, এনএডিএইচ এটা থেকে 3 ধরা হইতো এটিপি, তো এখন এটা থেকে ধরা হচ্ছে 2.5। তো 2.5 ধরে যদি ক্যালকুলেট করা হয় তাহলে 32 হয়ে যাবে 2.5 ধরে, আর 3 ধরে ক্যালকুলেট করলে 38। তো এরকম যদি প্রশ্ন করে, যদি বলা যায় যে স্যার নতুন বইগুলোতে এনএডিএইচ এর ইয়াটা 2.5 ধরে যখন ক্যালকুলেট করা হয় এবং এফএডিএইচ যেটা আছে সেটা 1.5 ধরে যখন ক্যালকুলেট করা হয়, আগে 2 ধরে ক্যালকুলেট করা হয়তো, ঠিক আছে, এখন সেটার পরিমাণ 32। আর যদি 3 ধরে ক্যালকুলেট করা হয়, এফএডিএইচ যদি 2 ধরে ক্যালকুলেট করা হয়, এনএডিএইচ যদি 3 ধরে ক্যালকুলেট করা হয়, তাহলে 38। এগুলো আন্ডারলাইন করাই আছে, আমরা এই যে লাল মার্ক দ্বারা বোঝাই যাচ্ছে যে এখানে আমরা 3 ধরে কোটায় কোনটা, যদি 3 ধরা হয় তাহলে এখানে কত হবে, বা 2 ধরা হলে কত। ঠিক আছে, আমরা যেটা আপডেটেড 5 যেটা বা লাল মার্ক করা সেটা আপডেটেড, মানে নতুন বই অনুযায়ী। ফ্যাট মেটাবলিজম মূলত কি, ফ্যাট মেটাবলিজম মূলত যেটা সেটাকে বলে বিটা অক্সিডেশন হওয়া। তো বিটা অক্সিডেশনের জন্য ফ্যাটি অ্যাসিডগুলা একটা একটা স্টেপ পার করতে হয়, সেটাকে বলে কার্নিটিন শাটল। কার্নিটিন শাটল এটা খুবই ইম্পর্টেন্ট। এই শাটলটা পাস করার পরেই মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে, মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে ইয়াটা ফ্যাটি অ্যাসিডগুলা প্রবেশ করার পরে ওখানে অক্সিডেশন হয়, অক্সিডেশনে এনার্জি দেয়। এই জন্য কার্নিটিন শাটলটা আমরা জানি যে প্রোটিন মেটাবলিজম, ডিএমিনেশন, ডিএমিনেশন আর ট্রান্সএমিনেশন। আর পরীক্ষার মধ্যে ধরতে পারে যে ইনবর্ন এরর অফ মেটাবলিজম, এটা কি ডিফিসিয়েন্সি অফ এনজাইম। আমাদের মেটাবলিক যে সাইকেল আছে, আমরা এই সাইকেলের মধ্যে যদি কোনো একটা স্টেপে কোনো একটা এনজাইমের ডিফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে যেই ডিজিজটা হয় সেটাকে বলা হয় ইনবর্ন এরর অফ মেটাবলিজম। তো ইনবর্ন এরর অফ মেটাবলিজমের মধ্যে সিলেবাসে যেগুলো দেওয়া আছে সেগুলো একটু ভালো করে দেখবেন। গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, তারপরে ফ্রুক্টোসিউরিয়া, তারপরে ফিনাইল কিটোনিউরিয়া, তারপরে আছে ম্যাপল সিরাপ ডিজিজ, আরও দুই একটা দেখতে পারেন। তো আমরা এখান থেকে মনে রাখবো কোন এনজাইমের ডিফিসিয়েন্সির কারণে হচ্ছে, কোন ডিজিজটা কোন এনজাইমের ডিফিসিয়েন্সির কারণে হচ্ছে, এবং ইনবর্ন এরর অফ মেটাবলিজম জিনিসটা কি। আচ্ছা, এরপরে আসি অ্যাপ্রক্সিমেট কম্পোজিশন অফ স্টাফ সিরিয়ালস বা ফুড স্টাফসের। সেক্ষেত্রে আমরা যদি কম্পোজিশনের ক্ষেত্রে আসি, সবার প্রথমে আমরা সিরিয়ালসগুলোর ক্ষেত্রে আসি, আমরা প্রোটিনের পরিমাণটা কত, বা কমন যে সিরিয়ালসগুলো আছে যেমন ধান, গম, ভুট্টা, এগুলোর প্রোটিন কত, কার্বোহাইড্রেটের পরিমাণ কত, এই জিনিসগুলো রাখবো। তারপরে এখানে আবার এর ক্ষেত্রে আসে গ্লুটেন এর এই মেকানিজমটা পড়বো, কিভাবে গ্লুটেন কাজ করতেছে, গ্লাইডিন, গ্লুটেনিন এটা একসাথে মিলিত হয়ে গ্লুটেন তৈরি করতেছে, কিভাবে রুটি তৈরিতে এটা ফাংশন করতেছে। আর সিরিয়ালসগুলো আবার যখন প্রসেসিং করা হয় তখন এখান থেকে ভিটামিন মিনারেলসগুলো লস হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসগুলো এখান থেকে একটু খেয়াল করতে হবে। মেন নিউট্রিয়েন্টসগুলোর নাম দেখবো, এবং যেহেতু সিরিয়ালসগুলোতে কিছু অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ ঘাটতি থাকে, কোন সিরিয়ালসে কোনটা ঘাটতি থাকে এবং এটা কিভাবে আমরা পূরণ করতে পারি, অন্যটার সাথে কিভাবে আমরা সাপ্লিমেন্টেশন করতে পারি। এরপরে আসি প্রোটিনের সোর্স, হাইলি প্রোটিন সোর্স যেগুলো আমরা পাবো, মিট, ফিশ, এগ, তারপরে মিল্ক। এইগুলোর মধ্যে মেনলি প্রোটিনের পরিমাণ কোনটার মধ্যে কত। ঠিক আছে, মিটের ক্ষেত্রে আমরা ভ্যালুটা কত, মিটের ক্ষেত্রে আমরা এখানে
প্রশ্ন আসতে পারে যে রেড মিটটা এটা কি জন্য আমাদের জন্য ভালো না, বা মিটের ক্ষেত্রে আমরা আয়রন পাচ্ছি, ঠিক আছে, এই এই যে ইয়াগুলা পরিমাণগুলা, প্রোটিনের কন্টেন্টটা বা কি কি ভিটামিন মিনারেলস পাচ্ছি সেই জিনিসগুলো, ঠিক আছে, এগুলো আমাদের বডিতে ফাংশন কি। ফিশের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কারণ ফিশের যে অয়েলটা মিটের থেকে পুরোটাই উল্টা, কারণ এটা ভালো না, এবং এটার ক্ষেত্রে আমরা কি পাই, ইপিএ ডিএচএ, ইকোসোপ্যান্টানোয়িক অ্যাসিড, ডোকোসো হ্যাক্সানোয়িক অ্যাসিড, এই দুইটাই আমাদের ওমেগা 3, মানে আমাদের 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 বডির জন্য মানে উপকারী যে ফ্যাটি অ্যাসিড। তো এটা কি করে, আবার আমাদের খারাপ খারাপ যে কোলেস্ট্রল আছে সেটাকে বডি থেকে বের করে দেয়। তো এটার ফাংশনগুলো কি, তারপরে এইগের মধ্যে আমরা কোন কোন প্রোটিনগুলো পাই, তারপরে মিল্কের মধ্যে কি, মেইন সুগার কি, ল্যাকটোজ, মিল্কের মধ্যে কি প্রোটিন পাওয়া যায়, তারপরে ইগের মধ্যে কি কি প্রোটিন পাওয়া যায়, মিটের মধ্যে কি প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা এই জিনিসগুলো দেখবো। মিল্ক প্রোডাক্টের মধ্যে আমরা দইটা দেখতে পারি, ইয়োগার্টটা দেখতে পারি। দই কিভাবে তৈরি হয়, কত টেম্পারেচার, হেলথ বেনিফিট কি, দইয়ের হেলথ বেনিফিট কি। আর এখানে আমরা আগে পড়ছিলাম যে ফাইবারগুলো প্রিবায়োটিক্স হিসেবে কাজ করে, আর দইয়ের মধ্যে যেটা থাকে সেটা প্রোবায়োটিক্স হিসেবে কাজ করে। ল্যাকটিবিসিলাস ল্যাকটিস এটা প্রোবায়োটিক্স হিসেবে কাজ করে। যখন মিল্ক এবং দুধ এবং দই দুইটার ক্ষেত্রে যদি আমরা নিউট্রিশনাল দেখি, ডিফারেন্স দেখি, যদি বলে কোনটা ভালো, তো আমাদের অ্যাকর্ডিং টু ডাইজেস্টিবিলিটি, অ্যাকর্ডিং টু মানে ইকোনমিক্যাল পার্সপেক্টিভ, দুইটার ক্ষেত্রে যদি দেখি, দুইটার ক্ষেত্রেই আমরা ভালো, এই মিল্কের দইটা ভালো। কারণ যদি দেখি যে ডাইজেস্টিবিলিটি এবং নিউট্রিশনাল কোয়ালিটি, তিনটা অ্যাসপেক্টের ক্ষেত্রে তিনটার ক্ষেত্রেই দইটা ভালো, কারণ দইটা কি হয়, ইজিলি ডাইজেস্টেবল। এবং যখন ফার্মেন্টেশন করা হয়, কারণ আমরা জানি মিল্কের মধ্যে যখন ব্যাকটেরিয়া যখন গ্রো করে, যখন দই তৈরি হয়, তখন এটা ফার্মেন্টেশন হয়। ফার্মেন্টেশন হওয়ার পরে আরও নতুন নতুন অনেক তৈরি হয়, যেগুলো মিল্কের মধ্যে ছিল না। মিল্কের মধ্যে যে নিউট্রিয়েন্টগুলো থাকে, আমরা জানি মিল্কের মধ্যে অনেক নিউট্রিয়েন্ট থাকে, এটার মধ্যে ভিটামিন সি অ্যাবসেন্ট, তো অনেক নিউট্রিয়েন্টগুলো থাকে। তো মিল্কের মধ্যে যখন আবার ব্যাকটেরিয়া অ্যাড করা হয়, ল্যাক্টোব্যাসিলাস, সেটার কারণে মিল্কের মধ্যে আরও নতুন জিনিস তৈরি হয়, যে জিনিসগুলো মূলত মিল্কে ছিল না, কিন্তু ফার্মেন্টেশনের ফলে বা এটার মধ্যে কালচার অ্যাড করার ফলে তৈরি হইলো। সেই জন্য ফার্মেন্টেড ফুডগুলা মানে থেকে নর্মাল ফুড থেকে বেশি উপকারী, কারণ এখানে আরো নিউট্রিয়েন্ট কম্পোজিশন আরো বেশি পাওয়া যায়, ভিটামিন মিনারেলস, নতুন নতুন ভিটামিন তৈরি হয়, নতুন নতুন মিনারেলস তৈরি হয়। এবং দুধ থেকে এটা ইজিলি ডাইজেস্টেবল, খুব সহজেই ডাইজেস্ট হয়। আর কি আমরা যদি বলি যে ইকোনমিক দিক থেকে বলি, যে আমরা যদি দেখি যে 1 লিটার দুধের যে প্রাইস, ঠিক আছে, এটা থেকে আমরা যদি 1 লিটার দুধ দিয়ে যদি আমরা দই তৈরি করি, সেই দইয়ের দামটা কিন্তু সেই অনুযায়ী 1 লিটার দুধ থেকে দইয়ের দামটা বেশি হয়ে যায়। তো নিউট্রিশন কোয়ালিটি ভালো, তারপরে দামেও ভালো, তারপরে আমাদের ইজিলি ডাইজেস্টেবল হচ্ছে। তো আরেকটা এখান থেকে প্রশ্ন আসতে পারে, ল্যাকটোজ ইনটলারেন্স। ল্যাকটোজ ইনটলারেন্স, ল্যাকটোজ ইনটলারেন্সটা কি, আমরা জানি মিল্কের মধ্যে মূলত থাকে ল্যাকটোজ। তো ল্যাকটোজটা ব্রেকডাউন হয় একটা এনজাইমের সাহায্যে, সেটাকে বলা হয় ল্যাকটেজ। ল্যাকটেজ এনজাইমটা কি করে, ল্যাকটোজকে ব্রেকডাউন করে, তখন এটা মেটাবলিজম হয়। কিন্তু কারো কারো ক্ষেত্রে, কারো কারো বডিতে এই ল্যাকটেজ এনজাইমটা থাকে না। তো যাদের ক্ষেত্রে থাকে না, তারা দুধ খেতে পারবে না, কারণ তারা দুধ খাওয়ার সাথে বমি করে দিবে, অথবা তাদের ডায়রিয়া হতে পারে, ম্যাল অ্যাবজর্পশন হতে পারে, ডায়রিয়া হতে পারে, অথবা মানে এটা সহজে আমাদের হচ্ছে না, ডাইজেস্ট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যারা ল্যাকটোজ ইনটলারেন্সের পেশেন্ট, তারা কি করবে, তারা তো দুধ খেতে পারবে না, কিন্তু তারা দই খেতে পারবে। কারণ কি, দইয়ের মধ্যে তখন ল্যাকটোজটা ব্রেকডাউন হয়ে যায়। দইয়ের মধ্যে ল্যাকটোজটা ব্রেকডাউন হওয়ার পরে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে, তখন সেটা ল্যাকটোজ ইনটলারেন্সের ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। তো এই জিনিসগুলো আমরা একটু দেখব। আর ফলমূল শাকসবজি এগুলোর ক্ষেত্রে তো আমরা জানি এটা হাই সোর্স অফ, এগুলোকে বলা হয় ফাংশনাল ফুড। এগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ডায়েটারি ফাইবার থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট ফাংশন তো আমরা পড়ছি, আরও সামনে পড়বো, ডায়েটারি ফাইবারের ফাংশন পড়ছি। তারপরে ফাইটোকেমিক্যাল থাকে এগুলোর মধ্যে। কিছু কিছু ফাংশনাল ফুডের আমরা নাম্বার রাখবো, যেমন কাঁচামরিচের মধ্যে কি থাকে, ক্যাপসাসিন। তারপরে আঙ্গুরের মধ্যে থাকে রেসভারেটল, ঠিক আছে। এগুলোর মধ্যে কি কি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এগুলোর ফাংশন কি, আমরা এগুলা একটু দেখবো ফলমূলের ক্ষেত্রে। এরপরে আসি যে নিউট্রিশন ডিউরিং নর্মাল লাইফ সাইকেল। নর্মাল লাইফ সাইকেল আমি বলছিলাম যে একটা বাচ্চা হওয়ার পর থেকে একদম
জন্ম থেকে একদম লাস্ট স্টেজ পর্যন্ত মানে এল্ডারলি পর্যন্ত বা জেরিয়াট্রিক পর্যন্ত যে স্টেজটা সেটাকে বলে নিউট্রিশন ডিউরিং লাইফ সাইকেল। তো সেই সাইকেলটা শুরু হয় প্রেগনেন্সির মধ্যে দিয়ে। প্রেগনেন্সির মধ্যে দিয়ে একটা নতুন বাচ্চা হয়, জন্ম হয়। তো প্রেগনেন্সিতে কেন বেশি পরিমাণ এনার্জি দরকার? পরীক্ষা আমাদের প্রশ্ন আসছিল যে একদম প্রেগনেন্ট ওমেনের কত এনার্জি দরকার এক্সট্রা, প্রিলিতে প্রশ্ন আসছিল। তো প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে কেন এনার্জি দরকার? কারণ তার যে ফিটাসের গ্রোথের জন্য, ডেভেলপমেন্টের জন্য বেশি পরিমাণ ক্যালোরি দরকার, তখন বিএমআর বেড়ে যাচ্ছে, এই জন্য এনার্জি বেশি দরকার। কেন প্রোটিন দরকার? ফিটাসের গ্রোথের জন্য প্রোটিন দরকার। আয়রন কেন দরকার? কারণ ওই ব্লাড ফর্মেশন হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে ব্লাড ফর্মেশনের জন্য ক্যালসিয়াম কি জন্য দরকার? তো এই জিনিসগুলো, ফোলেট কেন দরকার, ভিটামিন ডি কেন দরকার, সবগুলো এখানে আমাদের দেখতে হবে প্রেগনেন্সির ক্ষেত্রে কোন জিনিসটা কিভাবে ইম্পর্টেন্ট। তারপরে ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সির কারণে কেন নিউরাল টিউব ডিফেক্ট হচ্ছে, তো এটা আমরা পড়বো যে নিউরাল টিউব ডিফেক্ট কি এবং কেন হয়, কোন ভিটামিনের কারণে হয়। তো প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখব। কারণ প্রেগনেন্সিতে যদি এই ইফেক্টগুলো হয়, তো একটা এই কনসিকুয়েন্সের কি হবে? লো বার্থ ওয়েট, বেবির লো বার্থ ওয়েট হবে, নর্মালি যত ওজন হওয়ার দরকার সেটার থেকে কম হবে, এবং সাথে সাথে আর কিছু মানে যে অর্গানগুলা নিউট্রিয়েন্টের ফাংশনে তৈরি হয়, ঠিক আছে, ব্রেন ডেভেলপমেন্ট ভালো হবে না। তারপরে বাচ্চা হওয়ার পরেই তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এই জিনিসগুলা দেখা দিবে। তো আমরা প্রেগনেন্সির ক্ষেত্রে এই জিনিসগুলো পড়বো। এরপরে আসে ব্রেস্ট ফিডিং। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কি, কেন ব্রেস্ট ফিডিংটা গুরুত্বপূর্ণ? কারণ ব্রেস্ট মিল্কের মধ্যে কি থাকে, বিশেষ করে কোলেস্ট্রমের মধ্যে কি থাকে, একদম একটা বাচ্চা হওয়ার পরে যে এটাকে বলা হয় একদম একটা ওষুধের মতো কাজ করে, যা যা দরকার শুরুতে সেই জিনিসগুলা ব্রেস্ট মিল্কের মধ্যে থাকে। এবং কোলেস্ট্রম যেটা আমরা বলতেছি, এটার মধ্যে কি কি থাকে, এর মধ্যে যে ইয়াগুলা ইম্পর্টেন্ট যে অ্যান্টিবডিগুলা বা এনজাইমগুলা, এগুলা কি ফাংশন করে, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে আসতে পারে। তারপরে আসে উইনিং এর ক্ষেত্রে, উইনিংটা কি, কাকে বলে, কখন উইনিং দেওয়া হয়, ঠিক আছে, উইনিং দেওয়ার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ, এই জিনিসগুলো আমরা একটু দেখব। আচ্ছা, উইনিং এর মধ্যে কমন কি কি প্রবলেম, এইগুলো দেখতে পারি। এরপরে আসে আমরা জেরিয়াট্রিক নিউট্রিশনের ক্ষেত্রে। জেরিয়াট্রিক নিউট্রিশন মানে নিউট্রিশন ডিউরিং ওল্ড এজ, বা বয়স্কদের ক্ষেত্রে যে নিউট্রিশনটা, বয়স্কদের ক্ষেত্রে যে নিউট্রিশনটা দরকার, সেটাকে বলা হয় জেরিয়াট্রিক নিউট্রিশন। তো জেরিয়াট্রিক নিউট্রিশনের ক্ষেত্রে মূলত কি আমরা জানি, যখন একটা একজন যখন আস্তে আস্তে লাইফ মানে সাইকেলটা পার হয়, লাস্ট স্টেজে আসে, এটা বেরি করে 55 থেকে 65, কারো ক্ষেত্রে 55, কারো ক্ষেত্রে 65 স্টেজে শুরু হয়, তখন তার সেলুলার লেভেল, টিস্যু লেভেল, অর্গান লেভেলে কিছু চেঞ্জ হয়। তো যে চেঞ্জগুলোর কারণে তার মেটাবলিক রেট কমে যায়, তারপর আস্তে আস্তে অর্গানগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে। তো সেই অর্গানগুলোকে প্রোটেক্ট করার জন্য আমাদের কি কি খাবার দিতে হবে সেটা দেখতে হবে। অথবা জিরিয়াট্রিক পেশেন্টদের মূলত প্রবলেমগুলো কি, হাইপার টেনশন হয়ে যায়। কেন হাইপার টেনশন হয়, এগুলো ক্লাসে ডিটেলস বলা হয়েছিল। ডায়াবেটিস হয় কেন, কেন জিরিয়াট্রিক পেশেন্টরা অস্টিওপোরোসিস হয়, এই জিনিসগুলো একটু জানবো। এবং তাদের ডায়েটটা তাহলে আমরা কি ফলো করব। তাহলে আমরা মূলত জেরিয়াট্রিকের ক্ষেত্রে যে ডিজিজগুলো হয়, এই ডিজিজগুলোকে প্রিভেনশন করার জন্য ডিজিজ টার্গেট ডায়েটগুলো দিব আমরা। যেমন হাইপার টেনশনের জন্য লো সল্ট, লো ফ্যাট, ঠিক আছে। আর ফাইবারগুলো তো আমরা হাইপার টেনশন এবং ডায়াবেটিস দুইটার ক্ষেত্রে দিতে পারি। ভিটামিন ডিটা কি, অস্টিওপোরোসিস প্রিভেন্ট করবে। অ্যান্টিঅক্সিডেন্টগুলো কি, সেলের ফাংশনটা ভালো রাখবে, ইমিউন সিস্টেমটা ভালো রাখবে, ঠিক আছে। এবং খাবারগুলো দিতে হবে যাতে ইজিলি ডাইজেস্ট হয়, কারণ ডাইজেস্টিভ সিস্টেমটা তাদের দুর্বল থাকে, সহজেই খাবারটা ডাইজেস্ট হওয়া কঠিন, ইজিলি ডাইজেস্টেবল ফুডগুলো দিতে হবে। তো আমরা এইগুলো জেনেটিক পেশেন্টের ক্ষেত্রে মনে রাখবো। আরেকটা প্রশ্ন তো আসছিল প্রিলিতে, সার্কোপেনিয়া, এটা মূলত কি এবং কেন হয়, কি ডিফিসিয়েন্সি কারণে হয়। নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যাসেসমেন্ট, আমরা যদি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা যেই ইয়াগুলা দেখবো, অ্যানথ্রোপোমেট্রিক অ্যাসেসমেন্ট কি, এবিসিডি, এটাকে নাম্বার এবিসিডি দ্বারা প্রকাশ করা হয় সহজেই, যেটা বেশি পরিমাণ যেটা ইউজ করা হয় সেটাই অ্যানথ্রোপোমেট্রি আর কি। তো অ্যানথ্রোপোমেট্রির ক্ষেত্রে আমরা পড়বো যে কি কি ইয়াগুলা সুবিধা কি অ্যানথ্রোপোমেট্রির, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের সুবিধা কি, বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্টের সুবিধা কি। পরীক্ষার মধ্যে এমন একটা প্রশ্ন আসছিল যে হিডেন হ্যাঙ্গার কোনটা দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারবো, হিডেন হ্যাঙ্গার কোনটা দ্বারা আইডেন্টিফাই করতে পারবো। তারপরে ডায়েটারি অ্যাসেসমেন্টের সুবিধা কি, সুবিধা অসুবিধাগুলো কি, কোনটা বেশি পরিমাণ ইউজ করা হয়, অ্যানথ্রোপোমেট্রি বেশি পরিমাণ ইউজ করা হয়। বিএমআইটা মানে কি, মুয়াক কিভাবে করবো, মুয়াক কাদের টার্গেট করা হয়, ঠিক আছে। তারপরে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কি কি ডিফিসিয়েন্সির কারণে কি কি ক্লিনিক্যাল মানে হয়,
সাইন হয়, ঠিক আছে। তারপরে বায়োকেমিক্যাল যে টেস্টগুলো আছে সেগুলো আমরা একটু ভ্যালুগুলো পড়তে পারি, যেমন হিমোগ্লোবিনের নর্মাল হিমোগ্লোবিনের ভ্যালু কত, ঠিক আছে, গ্লুকোজের নর্মাল ভ্যালু কত, সিরাম অ্যালবুমিন যেটা আছে এটা নর্মাল ভ্যালু কত, এগুলো একটু জেনে রাখতে পারি। আমাদের তো একদম না স্পেসিফাইড না যে এটাই ধরতে পারে, কিন্তু যদি প্রস্তুতিটা যদি আমরা একটু মানে ভালোভাবে নেই, ভিতর থেকে ডিটেলস নেই, তাহলে একটা কনফিডেন্স থাকবে বা এবার আগে একটা কনফিডেন্স বুস্ট নিয়ে যেতে পারবো। এবং সব না পারলেও কোনো সমস্যা নাই, যে জিনিসগুলো পারার মতো সাহস করে সেই জিনিসগুলো সুন্দরভাবে বলতে পারলেই হলো। তারপরে ডায়েটারি অ্যাডজাস্টমেন্টগুলোর সুবিধা অসুবিধা কি, 24 আওয়ার রিকলের সুবিধা কি, ফ্রিকোয়েন্সি কোয়েশনারি, এই জিনিসগুলো পড়বো। আচ্ছা, এরপরে আসি নিউট্রিশন এডুকেশন মানে কি। তো এইখান থেকে আমরা যদি দেখি যে নিউট্রিশন এডুকেশন কিভাবে পাবলিক হেলথে কনসার্ন তৈরি করতেছে। নিউট্রিশন এডুকেশন যদি একজনের দেওয়া হয়, সে তাহলে কি নিউট্রিশন সম্পর্কে আইডিয়া পাবে। নিউট্রিশন সম্পর্কে যদি আইডিয়া পায়, তাহলে নিউট্রিশিয়াস ফুড সম্পর্কে সে আইডিয়া পাবে। নিউট্রিশিয়াস ফুড সম্পর্কে আইডিয়া পেলে সে খাদ্য সচেতন হবে। খাদ্য সচেতন হলে কি হবে, সে মানে নিউট্রিশিয়াস ফুড নিবে। নিউট্রিশিয়াস ফুড মানে এটা না যে আমি দামি কোনো খাবার গ্রহণ করব, বা আমি মানে যেটা খাবারের দাম বেশি সেটার মধ্যে নিউট্রিশন থাকে, তা না। কম দামি যে ফুড সেটার মধ্যে নিউট্রিশন থাকে। তো আমরা আইডিয়া পাইবো যে এই ফুড থেকে আমরা এই নিউট্রিশন পাচ্ছি, সেটা কম দামি হোক সেটা বেশি দামি হোক, যার সাধ্যের মধ্যে যেটা আছে। যদি ইকোনমিক কন্ডিশন ভালো থাকে, সেই যে মানে মেল নিউট্রিশন হয় না সেটা কিন্তু না, তারও মেল নিউট্রিশন হয়। যদি তার প্রপার নিউট্রিশন এডুকেশন থাকে, তাহলে সে কি করতে পারবে, মানে ফুড চয়েসটা সে প্রপার করতে পারবে তার বডি অনুযায়ী, তার বডির দরকার অনুযায়ী, বা তার ফ্যামিলিতে কি কি খাবারগুলোর দরকার সেই অনুযায়ী সে সেই খাবারটা দিতে পারবে। তাহলে কি হবে, যে নিউট্রিশন ডিফিসিয়েন্সির কারণে ডিজিজগুলো হবে না। এবং আমরা জানি যে খাবার ওষুধের মতোই কাজ করে, ঠিক আছে। যদি খাবার যদি আমরা ভালো খাবার যদি না খাই, ঠিক আছে, খাবার যদি, তাহলে আমরা ওষুধকে আবার খাবার হিসেবে গ্রহণ করতে হবে। তো যদি নিউট্রিশন এডুকেশন যদি নেওয়া হয়, তাহলে যদি প্রপার নিউট্রিশন পাই, তাহলে ডিজিজ হবে না, ঠিক আছে। আমাদের ওষুধ গ্রহণ করতে হবে না, নিউট্রিশন দ্বারাই আমরা ডিজিজ প্রিভেন্ট করতে পারবো। তাহলে পাবলিক হেলথ কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কারণ যদি আমরা কমিউনিটি পর্যায়ে নিউট্রিশন এডুকেশন দিই, তাহলে কমিউনিটি সবাই সচেতন হবে। তারা ফ্যামিলি বাজেটের ক্ষেত্রেও সহায়তা করতে পারে, যে আমরা কীভাবে কম বাজেটে নিউট্রিশনাল খাবারগুলো পাবো সেই কম বাজেটে, ঠিক আছে। তারপরে ফুড সেফটি সম্পর্কে আইডিয়া পাবে, ফুড নিউট্রিশন এবং ফুড যেহেতু পাশাপাশি রিলেটেড। এরপরে আমরা যদি দেখি যে অডিও ভিজুয়াল এইড কী কী, এটা খুবই কমন প্রশ্ন, ইম্পর্টেন্ট, আপনারা পারবেন। তারপরে এখানে টেকনিক্যাল প্রশ্ন হিসেবে বলতে পারি যে কী কী চ্যালেঞ্জ আমরা রুরাল এরিয়াতে যদি আমরা নিউট্রিশন এডুকেশন ইমপ্লিমেন্টেশন করতে চাই, তাহলে কী কী চ্যালেঞ্জ আমরা গ্রামের ক্ষেত্রে, ঠিক আছে। শহররা মোটামুটি সচেতন, গ্রামের ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জ হতে পারে। গ্রামের ক্ষেত্রে মেইনলি কী কী চ্যালেঞ্জ হতে পারে, কারণ গ্রামে কুসংস্কার জিনিসটা বেশি কাজ করে। প্রেগনেন্সির ক্ষেত্রে বলা হয় যে না, এই খাবারটাই প্রেগনেন্সিতে খাইতে হবে, ঠিক আছে। অথবা বলা হয় জোড়া কলা খাইলে টুইন বেবি হবে, এই জিনিসগুলো কুসংস্কারগুলো থাকে কিন্তু প্রেগনেন্সিতে। বোয়াল মাছ খাইলে এরকম হতে পারে, ঠিক আছে। তো এই প্রেগনেন্সিতে অথবা বিভিন্ন কন্ডিশনে খাবারগুলো বলা হয় এই খাবারগুলো খাওয়ার দরকার নাই, কিন্তু দেখা যাচ্ছে এখনো গ্রামে প্রচলন আছে যে না, কাটাচিড়া হলে টক জাতীয় খাবার খাওয়া যাবে না। কিন্তু না, স্টাডি বা আমরা ইয়াতে দেখতেছি, গবেষণায় দেখতেছি ভিটামিন সি আরও এটা প্রিভেন্ট করে, মানে এটা সহজে কি করে কাটাচিড়াটা মানে সহজে কিউর করতেছে, ঠিক আছে। তো এই কুসংস্কারগুলাই মূলত, বা ফুড ট্যাবুজ, ঠিক আছে, যে জিনিসগুলো আছে এইগুলো চ্যালেঞ্জ। তো প্রথম চ্যালেঞ্জ হলো কুসংস্কারগুলো, ঠিক আছে। তারপরে কি, তারপরে হলো যে কিছু ঐতিহ্য বা কিছু সংস্কৃতি আসে, যে এক এক এরিয়ার এক এক ধরনের আছে, ঠিক আছে, সংস্কৃতি, এই অনুযায়ীও কিন্তু এটাও একটা চ্যালেঞ্জ হয়ে যায়। আর একটা হলো ইকোনমিক্যাল কন্ডিশন, যারা রুরাল এরিয়াতে থাকে তাদের ইনকাম শহরের থেকে কম। তো ইনকাম কম কম থাকলে তারা ইচ্ছা করলেই তারা ভালো খাবার কিনে খেতে পারতেছে না, খাবারই কিনে খেতে পারতেছে না, কারণ খাবার কেনার জন্য যে অ্যামাউন্টটা ইহাটা দরকার, মানে তারা ফুড ইনসিকিউরিটিতে থাকতেছে, খাদ্য নিরাপত্তা তাদের নেই। তো খাদ্য নিরাপত্তা যদি না থাকে, তাহলে তো নিউট্রিশন সিকিউরিটিও হচ্ছে না। তো এগুলা চ্যালেঞ্জ। তো আপনারা আরও দুই একটা চ্যালেঞ্জ দেখে নেবেন। মেইন চ্যালেঞ্জগুলো হলো কি, তাদের ফুড টেবলসগুলো বা তাদের যে কুসংস্কার, তাদের যে ঐতিহ্য বা সংস্কৃতি রিলেটেড কিছু সমস্যা, তারপরে ইকোনমিক্যাল যে কন্ডিশনটা সেটা। তারপরে আসে যে কমিউনিটি বেসড অ্যাপ্রোচ টু সলভ নিউট্রিশনাল প্রবলেমস। কমিউনিটি বেসড অ্যাপ্রোচটা মানে কি? কমিউনিটি বেসড অ্যাপ্রোচ মানে আমরা কমিউনিটিতে নিউট্রিশন প্রবলেম সলভ করার জন্য কী কী অ্যাপ্রোচ আমরা নেওয়ার পরে আমরা
মানে কমিউনিটিতে নিউট্রিশনের খাদ্যের সচেতনতা বাড়ানোর জন্য, পুষ্টি সচেতনতা বাড়ানোর জন্য স্টেপগুলো নেওয়া হয়, সেগুলো হয় কমিউনিটি বেস ইন্টারভেনশন। তো এগুলো আমরা এরপরে আরেকটা প্রশ্ন আসছে যে ফুড সিকিউরিটি এবং ফুড সেফটি কি। পরীক্ষা আমাদের প্রশ্ন কমনলি জিজ্ঞেস করে যে সিকিউরিটি এবং সেফটি কি, এটার মধ্যে পার্থক্য কি। সবার প্রথমে আসে সিকিউরিটি, এটা মানে কি? সিকিউরিটি মানে হলো যে আমার পরিবারের একদিনের জন্য এই খাবারটা দরকার। তো একদিনের জন্য এই খাবারটা দরকার, একদিনের যে খাবারটা দরকার, যে অ্যামাউন্ট খাবার দরকার সেই অ্যামাউন্ট খাবার নেই, তাহলে পরিবারের যে ফ্যামিলি ফুড সিকিউরিটি তাহলে ফুলফিল হলো না। আমাদের কমিউনিটিতে যে পরিমাণ খাবার দরকার সেটা নেই, তাহলে কমিউনিটির ফুড সিকিউরিটি ফুলফিল হলো না। অথবা ন্যাশনাল ফুড সিকিউরিটির ক্ষেত্রে যদি আসি, যে একটা দেশের যে পরিমাণ পণ্য তৈরি হয় খাদ্যদ্রব্য, এবং এই দেশের সব মানে মানুষের খাদ্যের চাহিদা কতটুকু, এই চাহিদা পূরণ যদি না করতে পারে খাদ্যটা, ঠিক আছে, পর্যাপ্ত যদি না হয়, তাইলে সেটা ফুড সিকিউরিটি হয় না। ফুড সিকিউরিটি মানে আমাদের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত খাদ্য থাকলে এবং পর্যাপ্ত সেফ ফুড থাকলে সেটাকে বলা হয় ফুড সিকিউরিটি। তো ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে, কমিউনিটির ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। এরপরে আজ ফুড সেফটি মানে কি। তো ফুড সিকিউরিটিটা আমরা এনাফ ফুড যদি থাকে তাহলে আমরা ফুড সিকিউরিটি মানে আমাদের থাকবে, কিন্তু এই ফুডটা কি সেফ হবে কিনা, বা এই ফুডটা আমাদের জন্য হেলদি কিনা, এই ফুডটা খাওয়ার পরে আমাদের কোনো ডিজিজ হবে কিনা, সেটাই নিশ্চিত করবে ফুড সেফটি। ফুড সেফটির আরও অনেকগুলো কনসার্ন আছে। বাংলাদেশে ফুড সেফটি নিয়ে কাজ করে একটা সংস্থা, সেটা হলো বাংলাদেশ ফুড সেফটি অথরিটি বা এস বাংলাদেশ বিএফ ফুড সেফটি অথরিটি, বিএফএসএ। এটা তৈরি হয়েছে 2013 একটা অ্যাক্ট, এই অ্যাক্টে তৈরি হয়েছে ফুড সেফটি অথরিটি। তো এটা ফুড সেফটি নিয়ে কাজ করে, হাইজিন নিয়ে কাজ করে, পাবলিক হেলথ নিয়ে কাজ করে। মূলত এটা টার্গেট কি, ফুড সেফটির মধ্যে খাদ্য নিরাপদ খাদ্য দিয়ে আমরা কি করা, মানুষকে সুস্থ রাখা, ঠিক আছে। সামনে আবার আমরা একটু দেখবো। এরপরে আরেকটা জিনিস হলো যে ফোর্টিফিকেশন মানে কি। তো ফোর্টিফিকেশন বলতে গেলে আরেকটা টপিক আসবে যে এনরিচমেন্ট মানে কি। প্রশ্নটা স্বাভাবিক পরীক্ষা আমাদের আসতে পারে এই জিনিসগুলা। এনরিচমেন্ট, বিএস ফোর্টিফিকেশন, তো আমি সিরিয়ালস যখন পড়াইছিলাম বা সিরিয়ালসের ক্ষেত্রে বলছিলাম, সিরিয়ালসগুলো আবার লস হয় প্রসেসিংয়ের ক্ষেত্রে, পোস্ট হারভেস্ট লস বা প্রসেসিংয়ের ক্ষেত্রে সিরিয়ালস লস হয়। তো এই লস হওয়া সিরিয়ালসটার যে নিউট্রিয়েন্টগুলো লস হয়েছে, ঠিক আছে, তার মানে এই নিউট্রিয়েন্টটা তার মধ্যে ছিল কিন্তু সেটা লস হয়েছে, সেটা যদি আমি ফুলফিল করি, ঠিক আছে, সেটাকে বলা হয় এনরিচমেন্ট। মানে নিউট্রিয়েন্টটা এটার মধ্যে ছিল কিন্তু লস হয়ে গেছে, সেটা আমি অ্যাড করলাম, সেটাকে বলে এনরিচমেন্ট। আর ফোর্টিফিকেশন মানে এটা নেই, এই খাবারের মধ্যে এটা নেই এবং এটা আমি অ্যাড করতেছি, সেটাকে বলা হয় ফোর্টিফিকেশন। যেমন আমি যদি বলি যে লবণের মধ্যে তো আয়োডিন থাকে না, তো লবণের মধ্যে যদি আমি আয়োডিন অ্যাড করি, সেটাকে বলা হয় ফোর্টিফিকেশন। তো আমরা ফোর্টিফিকেশন এবং এনরিচমেন্ট মানে কি বুঝতে পারলাম। ফোর্টিফিকেশন মানে খাবারের যেই উপাদানটা যদি না থাকে সেটা অ্যাড করা, আর যেটা লস হয়ে গেছে সেটা অ্যাড করা, সেটাকে বলা এনরিচমেন্ট। এর সাথে আর একটা জিনিস চলে আসবে সাপ্লিমেন্টেশন। সাপ্লিমেন্টেশনটা মানে কি, এই দুইটা কিন্তু এনরিচমেন্ট ফোর্টিফিকেশনের সাথে একটু আলাদা আছে। সাপ্লিমেন্টেশনে কি হয়, এটার ক্ষেত্রে ডিরেক্ট নিউট্রিয়েন্টটা দেওয়া হয়। ডিরেক্ট নিউট্রিয়েন্টটা কেমন দেওয়া হয়, যেমন ট্যাবলেট আকারে দেওয়া হয়, ভিটামিনে ক্যাপসুল আকারে দেওয়া হয়, পিল আকারে দেওয়া হয়, অথবা লিকুইড আকারে দেওয়া হয়, সেটাকে বলা হয় সাপ্লিমেন্টেশন। মানে শর্ট টার্মে একটা এরিয়ার ম্যালনিউট্রিশনটা আমরা সলভ করার জন্য শর্ট টার্ম একটা অ্যাপ্রোচটা হলো সাপ্লিমেন্টেশন। তো সাপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ডিরেক্ট নিউট্রিয়েন্টটা দেওয়া হয়, ক্যাপসুল আকারে, ট্যাবলেট আকারে, লিকুইড আকারে দেওয়া হয়। কিন্তু ফোর্টিফিকেশন বা এনরিচমেন্টের ক্ষেত্রে ডিরেক্ট নিউট্রিয়েন্টটা দেওয়া হয় না, নিউট্রিয়েন্টটা খাবারের সাহায্যে দেওয়া হয়। মানে ফোর্টিফাইড সল্ট বা ফোর্টিফাইড অয়েল বা ফোর্টিফাইড আমরা বলি অন্যান্য খাবারগুলো যেগুলো বলি, সেগুলোর মধ্যে খাবারের সাথে নিউট্রিয়েন্টগুলো অ্যাড করা হয়। এনরিচমেন্টের মধ্যেও খাবারের সাথে নিউট্রিয়েন্টগুলো অ্যাড করা হয়, ফোর্টিফিকেশনের ক্ষেত্রেও খাবারের সাথে এনরিচমেন্ট অ্যাড করা হয়। কিন্তু সাপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কি হয়, ডিরেক্ট ওই নিউট্রিয়েন্টটাই দেওয়া হয়, ট্যাবলেট, পিল অথবা লিকুইড আকারে দেওয়া হয়। তো আমরা এই জিনিসগুলো পারবো। আমাদের গভর্নমেন্ট কি কি প্রোগ্রাম, ফুড সিকিউরিটির জন্য কি কি প্রোগ্রাম ইয়াটা করতে পারে, তো আমরা এই জিনিসগুলো একটু দেখবো কি কি। এর মধ্যে যে
কি কি স্টেপ নেওয়া হয়েছে। তো আমরা কিছু কিছু জিনিস দেখি যে ন্যাশনাল নিউট্রিশন পলিসি নামে একটা শুনছি 2006 সালে সেটা হয়েছে। ন্যাশনাল নিউট্রিশন পলিসি সম্ভবত 2006 সালে ন্যাশনাল নিউট্রিশন পলিসি। তো ওই পলিসির আন্ডারে যে কিভাবে আমরা সাস্টেনেবল এগ্রিকালচারের মানে ইউজ করে কনসেপ্ট ইউজ করে কিভাবে আমরা খাদ্য উৎপাদন বাড়াতে পারি। খাদ্য উৎপাদন বাড়ানোর পরে যাতে আমাদের যে গ্রোয়িং যে আমাদের জনসংখ্যা যে প্রতিনিয়ত বাড়ছে তাদের চাহিদা পূরণ করার জন্য কিভাবে আমরা বেশি পরিমাণে খাদ্যদ্রব্য তৈরি করতে পারি, সেই পলিসির আন্ডারে বাংলাদেশ সরকার এই একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। তারপরে আরো কিছু কিছু উদ্যোগ নিছে। তার মধ্যে এরকম যদি জিজ্ঞেস করা হয় যে মানে সরকার থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে করার জন্য ফুড সিকিউরিটির জন্য, ফুড ফর ওয়ার্ক আপনার নাম শুনছেন, ফুড ফর ওয়ার্ক, কাজের বিনিময়ে খাদ্য, এই স্টেপটাও কিন্তু সরকার থেকে নেওয়া হয়েছে, কাজের বিনিময়ে খাদ্য দেওয়া হয়। ঠিক আছে, আরেকটা কি, স্কুলের মধ্যে যে ইয়াটা দিতেছে, খাবার দিতেছে স্কুলের মধ্যে, যে বিস্কিট দেওয়া হয়, ঠিক আছে, আবার লাঞ্চ দেওয়া হয় স্কুলের মধ্যে, সেটাও কিন্তু সরকারের ফুড সিকিউরিটি টার্গেট করা একটা। আবার কিছু সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম, ঠিক আছে, যেই দুর্যোগ যেই এরিয়াগুলো এগুলো সাপ্লিমেন্টেশন দেওয়া হয়, বন্যা কবলিত এলাকায় বা দুর্যোগ প্রবণ এলাকায় এই জিনিসগুলো দেওয়া হয়। তো বাংলাদেশ সরকার এই স্টেপগুলো নিছে, আপনারা আর একটু দেখবেন সার্চ করে, ঠিক আছে, স্পেসিফিকভাবে এই জিনিসগুলো বলতে পারলে ভাইবা বোর্ডে ইমপ্রেস হবে। তো আমরা তাহলে কি কি প্রোগ্রাম নিচ্ছে, ন্যাশনাল নিউট্রিশন পলিসি আছে, বাংলাদেশ সরকার নিউট্রিশন পলিসি নিছে, সেই পলিসির আন্ডারে সিকিউরিটি সলভ করার চেষ্টা করতেছে। তারপরে আবার ফুড ফর ওয়ার্ক, তারপরে ফুড ফর ওয়ার্ক, তারপরে আবার কি স্কুলের যে কিছু প্রোগ্রাম আছে সেগুলো করতে, সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম। আসি আমরা নিউট্রিশনাল ম্যানেজমেন্ট অফ ডিজিজ, সবার প্রথমে আসি ORS। আমরা জানি ডায়রিয়া, তো আমরা জানি ORS এর মধ্যে কি থাকে, এটার মধ্যে পানি থাকে, লবণ থাকে এবং কি থাকে, গ্লুকোজ থাকে। তো এটা থাকার পরে কি হয়, আমরা জানি ডায়রিয়াতে ওয়াটার স্টোল হয়, ওয়াটার পানির পরিমাণ বের হয়ে যায়, ইলেকট্রোলাইটসের পরিমাণ বের হয়ে যায়। তো পানি এবং ইলেকট্রোলাইটসের পরিমাণ যদি বের হয়ে যায়, সেটা আমাদের বডির জন্য থ্রেটিং মানে চ্যালেঞ্জিং। তো এইটা রিকভার করার জন্য মূলত ORS বা ওরাল রিহাইড্রেশন স্যালাইন। কারণ ডায়রিয়াতে কি হয়, ডিহাইড্রেশন, পানি বের হয়ে যায়, তো পানিটা কি করতে হবে, রিহাইড্রেশন করতে হবে, সেই জন্য স্যালাইন গ্রহণ করা হয়, যাতে আমরা ইলেকট্রোলাইটসের পরিমাণ, ইলেকট্রোলাইটসটা যেটা বের হয়ে গেছে সেটা রিকভার করা এবং বডিকে ডিহাইড্রেট করা, এটাই হচ্ছে ORS এর ফাংশন। পরে ফাইবারের কি রোলস কনস্টিপেশনে, এটা আগে বলছি। গ্লাইসেমিক ইন্ডেক্স কিভাবে ডায়াবেটিসে কাজ করে, এটাও আগে বলা হয়েছে। ড্যাশ ডায়েটটা কি এবং ড্যাশ ডায়েট কিভাবে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করে। আমরা জানি ড্যাশ ডায়েট মূলত ওই হাইপার টেনশন টার্গেট করে, এটা প্রশ্ন আসছে, প্রিলিতে প্রশ্ন আসছিল ড্যাশ ডায়েট সম্পর্কে। তো ড্যাশ ডায়েটের ক্ষেত্রে ফলমূল মানে ফ্রুট এবং ভেজিটেবল, তারপরে প্লান্ট প্রোটিন, প্লান্ট সোর্স থেকে প্রোটিন এবং লো ফ্যাট টার্গেট করা হয়। তারপরে প্রসেস ফুড অ্যাভয়েড করা হয়। তো তাহলে কি হচ্ছে, এই জিনিসগুলো ক্ষেত্রে কোন ধরনের খাবার নিচ্ছে, শাকসবজি সমৃদ্ধ খাবার, যেগুলো প্লান্ট সোর্স থেকে প্রোটিনটা নেওয়া হয়, ঠিক আছে, যেগুলোর মধ্যে এসেনশিয়াল, যেগুলোর মধ্যে কি হয়, ফিশ থেকেও টার্গেট করা হতে পারে এখান থেকে, ঠিক আছে। তার মানে আমরা জানি লিন মিট অথবা গরুর মাংস, খাসির মাংস, যেগুলোর মধ্যে তেল চর্বির পরিমাণ বেশি থাকে, সেটা ড্যাশ ডায়েট অ্যাভয়েড করে। ড্যাশ ডায়েটে কি কোন খাবারগুলা যুক্ত করা হয়, কোনগুলো অ্যাভয়েড করা হয়, সেগুলোর মধ্যে অন্যতম কি, তেল চর্বিযুক্ত যে খাবারগুলো আছে সেগুলো অ্যাভয়েড করা হয়। সোডিয়াম পটাশিয়াম সমৃদ্ধ যেগুলো আমাদের খাবার বেশি, প্রসেস ফুডের মধ্যে এগুলো থাকে, ঠিক আছে, সেগুলো অ্যাভয়েড করা হয়। ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবার অ্যাভয়েড করা হয় এবং শাকসবজি, ফলমূল এবং প্লান্ট সোর্স থেকে মূলত খাবারগুলো টার্গেট করা হয়, সেটাকে বলা হয় ড্যাশ ডায়েট। সো এটা যদি করে তাইলে কি হয়, এখানে ফাইটোকেমিক্যাল থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেগুলো আমাদের এর জন্য মানে হার্ট ডিজিজের জন্য ভালো। আর সোডিয়াম পটাশিয়াম কন্ট্রোল থাকলে তো হার্ট ডিজিজটাও কন্ট্রোল লাগবে। সোডিয়াম ব্লাড প্রেশার ইনক্রিজ করে, কারণ সোডিয়ামটা কি করে, ব্লাড ভলিউম বাড়ায় দেয়, আর ব্লাড ভলিউম যদি বৃদ্ধি পায় তাহলে ব্লাড প্রেশার বাড়ে। ব্লাড প্রেশার তো একটা, ব্লাড প্রেশার বেড়ে গেলে সেটাকে আমরা বলি হাইপারটেনশন। আর প্রসেসড ফুডগুলোর মধ্যে বেশি পরিমাণে থাকে, সল্ট থাকে, যেমন ট্রান্সফ্যাট থাকে, ঠিক আছে, ওই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করে ড্যাশ ডায়েটের ক্ষেত্রে। তো আমরা ড্যাশ ডায়েট কীভাবে তাহলে প্রিভেন্ট করতেছে, ড্যাশ ডায়েটে কোন খাবারগুলো দেওয়া হয় আর মেকানিজমটা কি সেটা দেখবো। সোডিয়াম পটাশিয়ামটা তো আমরা পড়লামই। কিডনির ক্ষেত্রে প্রোটিন বেশি পরিমাণ গ্রহণ করলে কি সমস্যা হয়, প্রোটিন জাতীয় খাবার যদি বেশি পরিমাণে গ্রহণ করা হয় তাহলে কিডনিতে যে ফিল্টার আছে,
গ্লোমেরুলাস, এটার উপরে বেশি পরিমাণ প্রেসার পড়ে, ঠিক আছে। প্রেসার পড়লে তখন কি হয়, কিডনির সাথে সাথে আবার কি হয়, কিডনির মধ্যে যে প্রোটিনের কারণে কিডনিতে এটার কিডনির উপর প্রেসার পড়তেছে, ঠিক আছে, কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থাকে, কিডনিতে স্টোন হয়, প্রেসার হয়, এবং ওভারঅল কিডনির উপর একটা চাপ তৈরি হয় প্রোটিন জাতীয় খাবার বেশি গ্রহণ করলে। তো আর কিডনি ডিজিজের ক্ষেত্রে একটা আছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এটা মনে পরীক্ষাতে প্রশ্ন আসছিল, গ্লোমেরুলার ফিল্ট্রেশন জিএফআর, এটা যদি 20 এর নিচে নেমে যায়, 15 থেকে 20, তার মানে একদম লাইফ থ্রেটিং। এটা নর্মাল ভ্যালু হলো 90 থেকে 120 জিএফআর, গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেটের নর্মাল ভ্যালু। তো আমরা জানবো কিডনি ডিজিজের সাথে কোন কোন নিউট্রিয়েন্টারি আছে, তারপরে প্রোটিন কি সমস্যা হয়, তারপরে ম্যানেজমেন্ট করবো কিভাবে আমরা ফ্যাটি লিভার ম্যানেজমেন্ট করবো, এই জিনিস দেখে নেব। এরপর আসি ফুড এডিটিভস। খাবারের মধ্যে কিছু জিনিস যুক্ত করা হয় যেগুলো খাবারের শেলফ লাইফ বৃদ্ধি করে, শেলফ লাইফ বৃদ্ধি করার সাথে সাথে কালার, ফ্লেভার, এই জিনিসগুলো বৃদ্ধি করে। এই জিনিসগুলোর মধ্যে হতে পারে সুইটেনার, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট, কালার ইউজ করা হয় কিছু, ফ্লেভার ইউজ করা হয় কিছু। তো আমরা দেখবো কি কি কালার হিসাবে কোনটা, ফ্লেভার হিসাবে কোনটা, সুইটেনার হিসাবে কোনটা, হ্যাঁ, আর্টিফিশিয়াল সুইটেনারগুলো কি কি ইফেক্ট, এগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। এরপরে ফুড যে প্রিজার্ভেশন মেথড, হিটিং মেথডগুলোর কোন নামগুলো কি কি, পাস্তুরাইজেশন, স্টেরিলাইজেশন, ঠিক আছে। পাস্তুরাইজেশনের আবার শর্ট, মানে 3টা স্টেজ আছে, আমরা হাই টেম্পারেচার, শর্ট টাইম, ঠিক আছে, লং টাইম, ঠিক আছে। লং টাইম টেম্পারেচার কম সময় বেশি, সময় কম টেম্পারেচার বেশি, টাইম টেম্পারেচার কম্বিনেশন যেটা আছে, টাইম কত এটা দেখতে হবে। ফ্রিজিং কিভাবে, কত ফ্রিজিং টেম্পারেচার কত, রেফ্রিজারেশন টেম্পারেচার কত, ক্লাসের মধ্যে ডিটেলস এগুলো আছে। এবং ড্রাইং এবং ডিহাইড্রেশনের মধ্যে পার্থক্য কি, এটা আপনারা পড়তে পারেন, ঠিক আছে। ড্রাইংটা কি করা হয়, এটা আনকন্ট্রোল একটা কন্ডিশনে করা হয়, মূলত রোদের মধ্যে শুকানো হয় ড্রাইং। আবার ওই ডিহাইড্রেশন এবং ড্রাইং, এটার মধ্যে আপনার পার্থক্যটা দেখবেন যে ডিহাইড্রেশন কি, ড্রাইং এর দুইটার মধ্যে পার্থক্য কি, রেফ্রিজারেশন এবং ফ্রিজিং এর মধ্যে পার্থক্য। আবার ফ্রিজিং এর ক্ষেত্রে আবার দুইটা আছে, একটা স্লো ফ্রিজিং, আবার কুইক ফ্রিজিং, ঠিক আছে। কুইক ফ্রিজিং পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্লো ফ্রিজিং, কুইক ফ্রিজিং কোনটা ভালো, ঠিক আছে। আমরা জানি স্লো ফ্রিজিং এর ক্ষেত্রে যে আইস ক্রিস্টালগুলো মানে বড় হয়, লার্জ সাইজের আইস ক্রিস্টাল তৈরি হয়, ঠিক আছে। তখন কি হয়, ক্রিস্টাল ড্যামেজ হয়, বা তখন হয়, সমস্যা হয়, মানে বেশি বড় আইস ক্রিস্টাল হওয়া মানে ফুডের ক্যারেক্টারিস্টিক নষ্ট হয়ে যাওয়া। তাহলে কুইক ফ্রিজিং এর ক্ষেত্রে ছোট ছোট আইস ক্রিস্টাল তৈরি হয়। দুইটার মধ্যে কোনটা ভালো, যেটার মধ্যে ছোট আইস ক্রিস্টাল তৈরি হয়। তাহলে প্রশ্ন যদি করে কোনটা ভালো, ফ্রিজিং কত টেম্পারেচার করা হয়, রেফ্রিজারেশন কত টেম্পারেচার করা হয়, ঠিক আছে, -18 ডিগ্রিতে ফ্রিজিং করা হয়, রেফ্রিজারেশন 4 থেকে 6 বা 8, ঠিক আছে। তো আমরা এই টেম্পারেচারগুলো দেখবো, আর কোন ফ্রিজিংটা ভালো, স্লো না ফাস্ট, এটা দেখবো। ইরাডিয়েশনটা কি, ইরাডিয়েশনটা কোন, মানে কিভাবে সেটা প্রিভেন্ট করে, ইরাডিয়েশন করার পরে যে মাইক্রো অর্গানিজমের যে ডিএনএ সেটা ড্যামেজ করে ফেলে, ড্যামেজ করার ফলে ফুডটা কি থাকে, তখন স্টোরেজ থাকে। এই পাস্তুরাইজেশন পর্ব, কেনিং কি, কেনিং এর ক্ষেত্রে কি কি করা হয়, তারপরে কিছু কেমিক্যাল প্রিজারভেটিভস, অনুমোদিত কেমিক্যাল প্রিজারভেটিভস, সেগুলো আমরা ভ্যালু দেখতে পারি, ঠিক আছে। পটাশিয়াম সরবেট, এটার কাজ কি, ক্যালসিয়াম সরবেট, এটার কাজ কি, কোথায় এটা ইউজ করা হয়, এইরকম। আবার ফুড স্পয়েলেজটা মানে কি, কি কি কারণে ফুড স্পয়েলেজ হয়, কেমিক্যালের কারণে হতে পারে, এনজাইমের কারণে হতে পারে, তারপরে আবার ফিজিক্যাল ড্যামেজের কারণেও হতে পারে। তো ফুড স্পয়েলেজে আবার এখান থেকে আমরা এনজাইমেটিক, নন এনজাইমেটিক রিয়াকশন দেখতে পারি। এনজাইমেটিক রিয়াকশনটা তো আমরা পড়বো। এনজাইমেটিক রিয়াকশন মানে ফুড যখন, বিশেষ করে ফলমূল, শাকসবজি, এগুলোর ক্ষেত্রে কি হয়, কাটা চাড়ার পরে সহজে কালার চেঞ্জ হয়ে যায়, এটাই মূলত এনজাইমেটিক ব্রাউনিং রিয়াকশন। আর নন এনজাইমেটিক ব্রাউনিং রিয়াকশন মানে কি, ক্যারামেলাইজেশন আছে, মিলার্ড রিয়াকশন। ক্যারামেলাইজেশন মানে কি, সুগারকে যখন আমরা হিট করব তখন সুগারটা ব্রাউন একটা, মানে ক্যারামেল একটা কালার তৈরি হয়, সেটাকে বলা হয় ক্যারামেলাইজেশন, ঠিক আছে। ব্রাউনিং রিয়াকশনটা মূলত কালার, মানে কালার রিলেটেড রিয়াকশন, মানে কালার তৈরি হয়। আর মিলার্ড রিয়াকশনটা কি, সুগার প্লাস অ্যামাইনো অ্যাসিড, যখন আমরা করব, গ্রিল করা হয়,
ঠিক আছে, গ্রিল করা হলে কি তখন কি কালার হয়ে যায় না, কালার এবং ফ্লেভার ডেভেলপমেন্ট হয় না, ঠিক আছে, সেটা হচ্ছে মিলার রিয়াকশন। তাহলে মিলার রিয়াকশনের ক্ষেত্রে সুগার প্লাস অ্যামিনো অ্যাসিড দুইটাই থাকে, আর ক্যারামেলাইজেশনের ক্ষেত্রে শুধু সুগার থাকে, হিট দেওয়া হয়, সুগারটা ক্যারামেল কালার হয়ে যায়। এটার ক্ষেত্রে কি হয়, কালার কালার তৈরি হয়, কিন্তু এটার পার্থক্যটা মেনলি হলো একটাই শুধু সুগার, একটা সুগার প্লাস অ্যামিনো অ্যাসিড। মিলার রিয়াকশনটা সুগার প্লাস অ্যামিনো অ্যাসিড। এটা কি হয় যে মাছ, তারপরে মাংস গ্রিল করলে বা আমরা করলে করা হইলে, ঠিক আছে, রান্না করা হইলে যে কালারটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, এটা হলো ক্যারামেলাইজেশন মিলার রিয়াকশন। আর বাকিটা হলো সুগারের ক্ষেত্রে মিলার রিয়াকশন। আচ্ছা, এখন আসি আমরা ফুড ইনফেকশন বিএস ইনটক্সিকেশন। যদিও সিলেবাসে এটা সরাসরি উল্লেখ নেই, কিন্তু যেহেতু ভাইভাতে এই জিনিসগুলো আমরা ফেস করে আসছি ইউনিভার্সিটিতে, অথবা আমরাও বিশ্ববিদ্যালয়ে যখন স্টুডেন্টদের ভাইভা নেওয়া হয় এই জিনিসগুলো প্রশ্ন করি। তো ইনফেকশন কি, ইনটক্সিকেশন কি, ফুড মাইক্রোবায়োলজি রিলেটেড। তো ইনফেকশন মানে কি, আমরা যখন একটা স্পয়েলেজ, যেটা ব্যাকটেরিয়াল স্পয়েলেজ হয়েছে, মাইক্রোবিয়াল স্পয়েলেজ, সেই খাবারটা যদি খাওয়ার পরে যদি খাবারটা জীবাণুটা আমাদের মানে ফুডবোর্ন ইনলেস তৈরি করে, সেটাকে বলা হয় ফুড ইনফেকশন। তার মানে আমরা একটা খাবার যেটা খাওয়ার পরে আমাদের কি হচ্ছে, এই জীবাণুটা আমাদের বডিতে সমস্যা তৈরি করতেছে, ঠিক আছে, ফুডবোর্ন ইনলেস তৈরি করতেছে, সেটাই ইনফেকশন। আর ইনটক্সিকেশন মানে কি, খাবারের মধ্যে অলরেডি ব্যাকটেরিয়া টক্সিন তৈরি করে ফেলছে, সেই আমরা খাবারটা খাওয়ার পরে সেটাকে ইনটক্সিকেশন, মানে সরাসরি টক্সিন আমরা অ্যাবজর্ব মানে ইনটেক করা, সেটাকে বলে ইনটক্সিকেশন। আর ইনফেকশনটা মানে কি, আমরা খাবার খাওয়ার পরে ব্যাকটেরিয়াগুলো আমাদের এই সমস্যা তৈরি করে, সেটা বলা হয় ইনফেকশন। এরপরে যে ক্রস কন্টামিনেশন কি, ফুড সেফটির ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। ক্রস কন্টামিনেশন মানে কাঁচা এবং রান্না করা খাবার, এটা যদি আমরা একসাথে রাখি তো কাঁচা খাবারের থেকে ব্যাকটেরিয়াগুলো রান্না করা খাবারে চলে যায়, সেটাকে বলা হয় ক্রস কন্টামিনেশন। আমরা এখান থেকে দেখতে পারি যে WHO গোল্ডেন রুলস অফ ফুড সেফটি, এই জিনিসগুলো আমরা একটু দেখে রাখতে পারি। এটার মধ্যে একটা স্টেপ হলো যে ক্রস কন্টামিনেশনটা প্রিভেন্ট করতে হবে। খাবার কি করতে হবে, দ্রুত রান্না করতে হবে, এবং খাবার রান্না করতে হবে কি, খুব কম সময়ের মধ্যে রান্না করতে হবে, ক্রস কন্টামিনেশন প্রিভেন্ট করতে হবে। এরকম 5টা রুলস আছে, আপনারা দেখে নেবেন, WHO গোল্ডেন রুলস 5টা। তাহলে ক্রস কন্টামিনেশনটা আমরা পারবো, যেটা কন্টামিনেশন হয় একটা থেকে আরেকটা চলে যায়, কাঁচা খাবার থেকে রান্না। বাংলাদেশ ফুড সেফটি অথরিটি, প্রশ্ন আসতেই পারে, যেহেতু আমরা এডুকেশন ক্যাডারে মানে বাইবার হচ্ছে এডুকেশন ক্যাডার, ফুড আসলেই ফুড সেফটি অথরিটি আসবে বাংলাদেশের, BFSA, সেটা 2013 অ্যাক্টে তৈরি হয়েছে। এটার কাজ কি, কাজ সম্পর্কে আমরা এটা একটা ওয়েবসাইটে দেখবো কি কি কাজ করে, এবং এই ওয়েবসাইটে আমরা যদি প্রবেশ করি তাহলে আমরা অনেক জিনিসই দেখতে পারবো ফুড সেফটি সম্পর্কে। জাস্ট এটা ওভারভিউ আমরা একটু দিব ফুড সেফটি। তারপরে BSTI কি কি কাজ করে, ঠিক আছে, BSTI এর কাজ কি, এটা ফুড কোয়ালিটি মেনটেনে মানে ফুড কোয়ালিটিটা সার্টিফাই করে, ঠিক আছে, তাহলে BSTI সম্পর্কে আমরা একটু জানবো, ঠিক আছে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো ফুড সেফটি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আমরা জানি বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড, যেমন ISO 9001, সেটাকে বলা হয় কোয়ালিটি ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড, QMS। আবার ISO 22000, এটা হলো ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের একটা স্ট্যান্ডার্ড। আবার ISO 14001, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল সেফটি সম্ভবত। হ্যাঁ, তাহলে আমরা দেখবো যে আমরা ইন্টারন্যাশনাল যে সেফটি স্ট্যান্ডার্ড, ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম কি, ঠিক আছে, আমরা কোন স্ট্যান্ডার্ডটা আমরা এখন ফলো করি, ISO কোনটা সার্টিফাইড। ISO 2টা ভার্সন ছিল, ঠিক আছে, 2005 তারপরে 2018, ঠিক আছে, 2005টা থেকে 18টা বেটার এবং এটা আপডেটেড, ঠিক আছে। তো আমরা ISO 2018 সম্পর্কে জানবো, ISO 2000, ঠিক আছে, ISO 22000 সম্পর্কে আমরা এটা জানবো যে এটা কি, এবং এটার মধ্যে 2005-এ কি বলছে, 2018টা কেন ভালো, ঠিক আছে। আমরা ওই 3টা স্ট্যান্ডার্ডের মধ্যে ফুড সেফটি ম্যানেজমেন্ট যেটা আছে সেটা একটু ভালোভাবে দেখবো। এরপরে আসে অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা জানি অ্যান্টিঅক্সিডেন্টগুলো কি করে, অক্সিডেশন আমাদের বডিতে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয়, যেমন গ্লুটাথিওন, এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের বডিতেই তৈরি হয় এবং আমাদের স্ক্যাভেঞ্জ করে কি করে, ফ্রি রেডিক্যালগুলোকে আমাদের বডি থেকে রিমুভ করে। তো এটা অ্যান্টি ক্যান্সার হিসাবে কিভাবে ফ্রি রেডিক্যালগুলো কাজ করে, আমরা বডিতে যখন তৈরি হচ্ছে, ফ্রি রেডিক্যালগুলো তৈরি হচ্ছে, তখন আমাদের আস্তে আস্তে কি হচ্ছে, এটা মানে কার্সিনোজেন করে,
আমাদের ফ্রি রেডিকেলগুলো করে আস্তে আস্তে আমাদের বডিতে ক্যান্সার তৈরি করতে পারে। তো ক্যান্সার প্রিভেনশন করার জন্য এটা কি করে, স্ক্যাভেঞ্জ করে, ট্র্যাপ করে এবং বডি থেকে বের করে দেয়, ডিটক্সিফাই করে দেয়। এরপরে আমরা ফ্রি রেডিকেল কি পড়বো, অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে কাজ করে, যেমন কোন কোন খাবার অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, আমাদের বডির মধ্যে কোন কোন অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, সেগুলোর নাম, সেগুলোর কাজ একটু দেখতে হবে। তো একদম সিলেবাসের লাস্ট টপিকস হলো মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যালনিউট্রিশন। সবার প্রথমে মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যালনিউট্রিশন আমরা জানছি যে মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে এই যে ভিটামিন এবং মিনারেলস, এর মধ্যে সবচেয়ে কমন বাংলাদেশে যেটা প্রিভেলেন্স সেটা হলো ভিটামিন এ ডিফিসিয়েন্সি, আয়োডিন ডিফিসিয়েন্সি এবং অ্যানিমিয়া। এ ডিফিসিয়েন্সিটা কেন হয়, ঠিক আছে, কি কি এ ডিফিসিয়েন্সি সিমটম, তারপরে আয়োডিন ডিফিসিয়েন্সি কেন হয়, কত কি পরিমাণ আয়োডিন আমাদের গ্রহণ করতে হবে, কোন কোন এলাকায় আয়োডিন ডিফিসিয়েন্সিটা দেখা যায়, অ্যানিমিয়া কি, এগুলোর অ্যানিমিয়ার খারাপ বেশি, অ্যানিমিয়াতে কোন ইয়াটা প্রিভ্যালেন্স, ঠিক আছে, স্ট্যান্ডার্ড লেভেল কত, কি কি সমস্যাগুলো হয়, কোন টাইপস, এগুলো আমরা অ্যানিমিয়াগুলো দেখব। তারপর কিভাবে আমরা এগুলো ম্যানেজমেন্ট করবো, ঠিক আছে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সিগুলো ম্যানেজমেন্ট করার জন্য শর্ট টার্ম যদি প্ল্যান নেওয়া হয় তাহলে আমরা সাপ্লিমেন্টেশন করবো, ঠিক আছে। আরও কি 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 স্টেপস আছে, ফোর্টিফিকেশন, সাপ্লিমেন্টেশন, ঠিক আছে। এই স্টেপগুলো নিলে আমরা এই মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যালনিউট্রিশন প্রিভেন্ট করতে পারি। তো আমরা একটু স্টেপগুলো দেখব। এবং আমরা যে ভার্নারেবল যে পপুলেশন আছে তাদের ক্ষেত্রে, যেমন ভার্নারেবল পপুলেশন কারা, যেমন যারা আছে নিউবর্ন বেবি, তারপরে ওমেন এবং প্রেগনেন্ট যারা আছে তারা হচ্ছে ভার্নারেবল। তাদের ক্ষেত্রে কি কি ডিফিসিয়েন্সি হতে পারে, কিভাবে আমরা প্রিভেন্ট করি, এই জিনিসগুলো একটু দেখবো। তো এই সিলেবাসের যে আমরা টপিকস আছে, ইম্পর্টেন্ট টপিক, সেটা নিয়ে আলোচনা করলাম। যেহেতু একটাই ক্লাস, ডিটেলস আলোচনা এটার উপরে যে টপিকসগুলো বললাম সেই টপিকসগুলোর থেকেই হয়তো গোড়ায় প্রশ্ন আসবে, ঠিক আছে। আপনারা এর বাইরেও যদি মনে হয় যে এই টপিকসটা ইম্পর্টেন্ট, এই টপিকসটা একটা দেখে নেবেন এবং নিজের মতো করে কিছু কিছু প্রশ্ন নোট করে রাখবেন, নিজের মতো করে উত্তরগুলো রেডি করে রাখবেন। তো আমরা এরপরে আসি কিছু স্যাম্পল কোয়েশনের ক্ষেত্রে আসি, যে কীরকম স্যাম্পল কোয়েশন আসতে পারে। যেহেতু আনপ্রেডিক্টেবল, তাও আমরা প্রেডিক্ট করা যাচ্ছে না, তো আমরা কিছু প্রশ্ন, যেমন প্রশ্ন বলতে পারি যে ফুড এবং হেলথ এবং নিউট্রিশনের মধ্যে রিলেশনটা কি, যদি নিউট্রিশন যদি ভালো পাই তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, নিউট্রিশনের যদি ডিফিসিয়েন্সি হয়, ডিজিজ হবে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে না। আর যদি পার্সোনাল যদি হেলথের সমস্যা হয় সেটা আস্তে আস্তে ফ্যামিলির উপর প্রভাব পড়বে, ফ্যামিলির সমস্যা হলে কমিউনিটিতে প্রভাব পড়বে, কমিউনিটিতে প্রভাব করলে কি একটা ন্যাশনাল লেভেলে, ঠিক আছে। আর ন্যাশনাল লেভেলে সমস্যা হলে ইন্টারন্যাশনাল লেভেলে হয়। তো নিউট্রিশন এবং হেলথের মধ্যে সম্পর্কটা কি, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বাংলাদেশে কি কি আছে, কোয়াশিয়রকর, ম্যারাজবেস, কত বয়সে কোয়াশিয়রকর হয়, কোয়াশিয়রকর এবং ম্যারাজের মধ্যে পার্থক্য কি, মাইক্রোনিউট্রিয়েন্ট অপুষ্টিগুলো কেন হয়, মাইক্রোনিউট্রিয়েন্ট অপুষ্টিগুলো, কারণ প্রসেসিংয়ের সময় মাইক্রোনিউট্রিয়েন্টগুলো লস হয়ে যায়, সেই জন্য অপুষ্টি হতে পারে। 2 নম্বর কি, আমাদের ইকোনমিক কন্ডিশনের কারণে দেখা যাচ্ছে আমরা নিউট্রিশন নলেজের কারণে, লেকিংসের কারণে হয়, আমরা খাবার খাচ্ছি, ক্যালোরি হচ্ছে কিন্তু হিডেন হাঙ্গার হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমরা ক্যালোরি পাচ্ছি কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট নিতে পারতেছি না নিউট্রিশন নলেজের কারণে। অথবা আমরা কি ইকোনমিক কিছু কন্ডিশনের কারণে হয়। কেন কেন প্রধান কারণগুলো, এই 2-3টা একদম মেইন কারণ আমরা ব্যাখ্যা করব। ফ্যাটের অতিরিক্ত গ্রহণের কারণে কি, এটা আগেই বলে ফেলছি। এনজাইম এবং ভিটামিনের মধ্যে সম্পর্কটা কি, আমরা জানি ভিটামিনগুলো কোএনজাইম হিসাবে কাজ করে, কোএনজাইম হিসাবে কাজ করে বিভিন্ন আমরা আমাদের মেটাবলিজমে এনার্জি প্রোডাকশন করে। যেমন ভিটামিন B1 এর ক্ষেত্রে আমরা পড়ছি থায়ামিন, পাইরোফসফেট, ঠিক আছে, নাইসিনের ক্ষেত্রে পড়ছি। তো এই ভিটামিনগুলা কোএনজাইম হিসাবে কাজ করে, আর মিনারেলসগুলা কোফ্যাক্টর হিসাবে কাজ করে। এই কোএনজাইম হিসাবে কাজ করে আমাদের বডিতে এনার্জি তৈরি করতেছে। মেটাবলিজমের জন্মগত ত্রুটি বলতে ইনবর্ন এরর, এটাও আগে ব্যাখ্যা করছি। ফলিক অ্যাসিড কেন গুরুত্বপূর্ণ, আয়রন কেন গুরুত্বপূর্ণ, ফলিক অ্যাসিডটা কেন গুরুত্বপূর্ণ, কারণ ফলিক অ্যাসিডের অভাবে নিউরাল টিউব যে ডিফেক্ট এটা প্রিভেন্ট করতেছে, তারপর অ্যানিমিয়া প্রিভেন্ট করতেছে, ঠিক আছে। এরকম 2-3টা কারণ আমরা সুন্দরভাবে বলবো। এরপর হচ্ছে আয়রন কেন গুরুত্বপূর্ণ, কারণ আয়রন ব্লাড ফর্মেশন করে, হিমোগ্লোবিন ফর্মেশন করে, আর প্রেগনেন্সিতে যখন ইয়াতে থাকা হয়, ব্লাডের পরিমাণ বেশি পরিমাণ দরকার হয় ফিটাসের জন্য, সেই ইয়াটার জন্য আয়রনটা প্রেগনেন্সিতে কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে যদি আসি আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে কি কি ডায়েটারি ম্যানেজমেন্ট, এটাও পড়ছি, ঠিক আছে। 2টি আধুনিক পদ্ধতি, এর মধ্যে আমরা কি বলতে পারি, ইরাডিয়েশন বলতে পারি, পাস্তুরাইজেশন, এগুলো আধুনিক পদ্ধতি। যদি বলে পাস্তুরাইজেশন এবং স্টেরিলাইজেশনের মধ্যে পার্থক্য কি, পাস্তুরাইজেশনটা মানে কি, হিট দেওয়ার পরে ব্যাকটেরিয়াগুলোকে কিল করে ফেলা, সেটাকে বলে পাস্তুরাইজেশন। আর স্টেরিলাইজেশন মানে কি, এটার মধ্যে হিটেও দেওয়া হয় অথবা কেমিক্যাল ইউজ করা হয়। তার মানে স্টেরিলাইজেশন 2ভাবে করা যায়, একটা হচ্ছে কেমিক্যাল স্টেরিলাইজেশন,
একটা হিট স্টেরিলাইজেশন। কিন্তু পাস্তুরাইজেশন শুধুমাত্র হিট দিয়ে করা হয়, কেমিক্যাল ইউজ করা হয় না। এটা হচ্ছে মেইন পার্থক্য স্টেরিলাইজেশন এবং পাস্তুরাইজেশন। ঠিক আছে, আরেকটা পার্থক্য কি, স্টেরিলাইজেশন এবং পাস্তুরাইজেশনের মধ্যে কোনটা বেশি ভালো যদি বলা হয় তাহলে বলবো স্টেরিলাইজেশন বেশি ভালো। কারণ স্টেরিলাইজেশনের ক্ষেত্রে কি হয় যে এটা সব ধরনের ব্যাকটেরিয়াকে কিল করে, ব্যাকটেরিয়া স্পোর সহ সব ধরনের অল ভেজিটেটিভ ফর্ম অফ মাইক্রো অর্গানিজম। আর স্টেরিলাইজেশন শুধু প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে স্টেরিলাইজেশন কিল করে, পাস্তুরাইজেশন কিল করে। ঠিক আছে, তাহলে যদি বলা হয় দুইটার পার্থক্য কি বলবো, স্টেরিলাইজেশনটা বেশি ভালো কারণ সব ধরনের ব্যাকটেরিয়া স্পোর এটা করে ধ্বংস করে, আর পাস্তুরাইজেশনটা কি করে শুধু প্যাথোজেনিক। আর স্টেরিলাইজেশন করা হয় কেমিক্যাল এবং হিট দিয়ে, আর পাস্তুরাইজেশন শুধু হিট দিয়ে করা হয়, এবং টেম্পারেচার দিয়েও এখানে একটা ডিফারেন্স আমরা করতে পারি। অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে ডিটক্সিফাই করে বললাম। এরপরে আয়োডিনের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার, যেমন আয়োডাইজ সল্ট দেওয়া হয়েছে। আয়োডাইজ সল্ট এটা একটা প্রোগ্রাম ফর্টিফিকেশন করছে, ফর্টিফিকেশন করার পরে আমরা পূরণ করতে পারছি। ঠিক আছে, ভিটামিন এর অভাবে কি কি রোগ হয় এটা পড়ছি। তো আমরা এই জিনিসগুলো একটু দেখবো। আর একটা জিনিস এখানে যদি বলি যে খাদ্য দূষণ এবং ভেজালের মধ্যে পার্থক্য কি। খাদ্য দূষণ এবং ভেজালের মধ্যে পার্থক্য। খাদ্য দূষণ মানে আমরা কি বলবো, ফুডের কন্টামিনেশন হয়েছে। ঠিক আছে, আর ভেজাল মানে অ্যাডাল্টারেশন। ঠিক আছে, তো খাদ্য দূষণ মানে কি, খাদ্য দূষণ হলো খাদ্যের মধ্যে কোনো ব্যাকটেরিয়া অথবা কোনো কেমিক্যাল অথবা কোনো ফিজিক্যাল যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, এটাকে বলা হয় খাদ্য দূষণ। তাহলে খাদ্য দূষণটা, আর যদি বলা হয় খাদ্য ভেজাল মানে কি, অসাধু ব্যবসায়ীরা খাবারের ইয়াটা বাড়ানোর জন্য, কালার বাড়ানোর জন্য, খাবারের ফ্লেভার বাড়ানোর জন্য, ঠিক আছে, অথবা খাবারের দামটা বাড়ানোর জন্য এর মধ্যে অতিরিক্ত কিছু অ্যাড করে। যেমন দুধের মধ্যে কি অ্যাড করে, স্টার্চ অ্যাড করে দেয়, অ্যাড করে দেয়। দুধের মধ্যে এই পানি যদি মিশাই সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো খাদ্যে ভেজাল। তারপরে কি হয়, দেখা যাচ্ছে বিভিন্ন মশলা জাতীয় জিনিস, হলুদের মধ্যে হলুদের কালারেই অন্য একটা কেমিক্যাল ইউজ করলো, ঠিক আছে, ইউজ করার পর হলুদের পরিমাণটা বাড়ায় ফেললো, সেটাকে বলবো আমরা অ্যাডাল্টারেশন বা খাদ্যে ভেজাল। অথবা মসুর ডালের মধ্যে আমরা যদি দেখি চালের মধ্যে ছোট 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 আমরা পাই, পাথরের মতো পাই, ঠিক আছে, এগুলোকে বলবো অ্যাডাল্টারেশন। আর আমরা যদি বলি যে খাদ্য দূষণ মানে কি, এই যে খাবারটা নষ্ট হয়ে গেছে এটার মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করছে, সেটাকে বলা হয় খাদ্য দূষণ। ঠিক আছে, তারপরে এটার মধ্যে যদি কোনো কেমিক্যালের প্রভাবে খাবারটা নষ্ট হয়ে যায় সেটাকে বলা হয় খাদ্য দূষণ। ঠিক আছে, তো এটা ইন্টেনশনালি করা হয়, খাদ্য ভেজালটা যেটা সেটা ইন্টেনশনালি করা হয়, অসাধু ব্যবসায়ীরা সেটা করে। বাংলাদেশের যে ফুড সেফটি অথরিটি সেটাই টার্গেট করতেছে। আর বিএসটিআই এই দূষণের যে হচ্ছে সেটা মানে খাবারের ভেজালের জন্য তারা কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করতেছে। তো দূষণ এবং ভেজাল, সেফটি এবং অ্যাডাল্টারেশনের মধ্যে পার্থক্যটা পড়ব। আচ্ছা, এরপরে যদি আসে কিছু টেকনিক্যাল কোয়েশন বা ব্যাখ্যা কোয়েশন প্রশ্ন ধরতে পারে যে বিশ্বব্যাপী যে একটা ক্রাইসিস হয়েছে করোনার কারণেই হোক, অথবা ইউক্রেন বা এয়ার যুদ্ধের কারণেই হোক, বা বিভিন্ন যে বিশ্বের সমস্যাগুলো, এই কারণে যে ফুড সেফটি যে সারা বিশ্বে যে একটা চ্যালেঞ্জিং পর্যায়ে আসে, সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের ভূমিকা কি রাখতে পারে। তো বাংলাদেশ কি কি ভূমিকা রাখতে পারে, বাংলাদেশ কি করতে পারে, যেহেতু হিউজ একটা ম্যান পাওয়ার আছে বাংলাদেশের, তো সেই ম্যান পাওয়ারটাকে যদি কাজে লাগাইতে পারে এবং টেকনোলজিক্যাল কিছু ইমপ্রুভমেন্ট করে সাস্টেনেবল এগ্রিকালচার যদি করতে পারে, মানে কৃষির মধ্যে প্রযুক্তি যদি অ্যাপ্লাই করে, ম্যান পাওয়ারও আছে, কৃষিতে প্রযুক্তি অ্যাপ্লাই করছে, ঠিক আছে, দুইটা ইউজ করে যদি প্রোডাকশন বাড়াইতে পারে, সাথে রপ্তানির কিছু নীতি উন্নত করতে পারে সেটার সাহায্যে, তাহলে কি দেখা যাচ্ছে বৈশ্বিক খাদ্য চ্যালেঞ্জের ক্ষেত্রে বা খাদ্য সংকট মোকাবেলায় বাংলাদেশ কাজ করতে পারবে। তো এরকম কিছু টেকনিক্যাল প্রশ্ন থাকতে পারে, এই জিনিসগুলা বেস করে উত্তর দেওয়া যেতে পারে। আর এটাও তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে জাতিসংঘের টেকসই উন্নয়ন বা এসডিজির সাথে খাদ্য পুষ্টির সম্পর্ক কি। তো আমরা জানি যে এসডিজির যে গোল আছে টোটাল 17টা গোল, এই 17টা লক্ষ্যের মধ্যে 2 নম্বর লক্ষ্যটা হচ্ছে জিরো হাঙ্গার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই এই প্রশ্নটা ধরতেই পারে। ঠিক আছে, তো এই এসডিজির ক্ষেত্রে কি হয়, 17টা যে আছে সেটার মধ্যে 2 নাম্বার তো জিরো হাঙ্গার। তো জিরো হাঙ্গার মানে কি, একদম ক্ষুধার্ত মানে জিরো, ক্ষুধার্ত পরিমাণ জিরো রাখা, হাঙ্গারের পরিমাণ জিরো রাখা। তো এই জিনিসগুলা মোকাবেলার সাথেই তো জিরো হাঙ্গারটা প্রিভেন্ট করাই তো খাদ্য পুষ্টির মেইন লক্ষ্য। ঠিক আছে, পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়া, ঠিক আছে, এবং ফুড কি করা, পর্যাপ্ত পরিমাণ যাতে ইনসিকিউরিটি যাতে না থাকে, ফুড সিকিউরিটি দেওয়া। ঠিক আছে, এটার সাথেই তো রিলেটেড আমাদের পাবলিক হেলথ, তারপরে প্রপার্টি, তারপরে আবার ঠিক আছে, জলবায়ু। ঠিক আছে, কারণ যদি সাস্টেনেবল এগ্রিকালচার যদি না হয় তাহলে সেটা পরিবেশের উপর ইম্প্যাক্ট পড়তেছে। ঠিক আছে, তাহলে আমরা ফুডের সাথে
জলবায়ুর একটা সম্পর্ক আছে, ঠিক আছে। দরিদ্র জনগোষ্ঠী পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে না, ঠিক আছে, তাহলে তারা জিরো হাঙ্গার, সেটা আমরা প্রিভেন্ট করতে পারবো না, ঠিক আছে। আর যদি খাবার দেওয়া হয়, স্বাস্থ্যসম্মত খাবার যদি দেওয়া হয়, তাহলে হেলদি থাকবে। তো সাস্টেনেবল এগ্রিকালচারের সাথে SDG 2 নাম্বার গোলটার সাথে খাদ্যপুষ্টির সম্পর্ক আছে। তারপরে দেশের প্রধান প্রধান খাদ্য ফসল বাড়াতে কি কি উদ্যোগ নেওয়া হতে পারে, ঠিক আছে, খাদ্য ভেজাল প্রতিরোধে কি করা যেতে পারে, ঠিক আছে। অথবা প্রশ্ন করতে পারে যে শিক্ষক হিসাবে যদি কোনো স্টুডেন্ট আপনাকে কোনো প্রবলেমের কথা বলে, ঠিক আছে, অথবা ক্লাসে অ্যাবসেন্ট থাকে, সেটা কিভাবে সমাধান করবেন, ঠিক আছে। একটা শিক্ষার্থী একদিন ক্লাসে আসলো না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্রোচটা কি হবে। একটা একটা শিক্ষার্থী আপনার সাথে বেয়াদবি করলো ক্লাসের মধ্যে, তখন আপনার অ্যাপ্রোচটা কেমন হবে, সেই জিনিসগুলো আপনার খুবই রিলেভেন্ট, যেহেতু শিক্ষা ক্যাডার এটার সাথে খুবই রিলেভেন্ট, ঠিক আছে। তো তারপরে গর্ভবতী মায়ের জন্য যে পুষ্টি ব্যবস্থাপনা, যে জিনিসগুলা, ঠিক আছে। তারপরে সাম্প্রতিককালে যে আমাদের বাংলাদেশে যে ফুড সেফটির অবস্থা, সেটা সম্পর্কে প্রশ্ন করতে পারে, যে কি কি সব খাবারে আমাদের যে রিসেন্ট যে ডাটাগুলো দেখতেছি, যে মোটামুটি 80% খাবারের মধ্যেই ভেজাল মিশানো হচ্ছে, ঠিক আছে। খাদ্য দূষণ, তারপরে খাদ্য ভেজাল বা খাদ্যের কোনো স্ট্যান্ডার্ড কোয়ালিটি নাই। বিশেষ করে যে আমাদের বেবি ফুডগুলা, সেগুলাতে কালারিং ফ্লেভারিং জিনিসগুলো দেওয়া হয়, সেটা দীর্ঘমেয়াদীতে আমাদের কি করতেছে, একদম আমাদের যে জেনারেশনটা, সেটা পুরা জেনারেশনটাই আস্তে 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 ইয়ার দিকে যাচ্ছে। যদি খাদ্য ভেজাল হয়, তাহলে পুরা জেনারেশনটাই অসুস্থ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের ন্যাশনাল যে একটা ইয়ে আছে, এটার উপর একটা নেশনের উপরে একটা ইফেক্ট পড়বে। তো এরকম প্রশ্নগুলোর জন্য একটু ফিট থাকতে হবে। আর শিক্ষক হিসেবে যে ক্লাসের মধ্যে কিভাবে কি কি বিহেভিয়ার করতে হবে, কি কি চ্যালেঞ্জ থাকতে পারে, তারপর এই জিনিসগুলো সম্পর্কে একটু ফিট থাকতে হবে। এখন আসি আমরা ভাইবার যে একাডেমিক ব্যাপার বাদ দিয়ে বাকি জিনিসগুলো, ভাইবার ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচ কেমন হবে, ভাইবা বোর্ড কিভাবে আমরা কন্ট্রোল করব। আমরা অনেক ভাইবা দিছি, ভাইবা বোর্ডের মধ্যে যে নার্ভাসনেস যেটা আছে সেটাকে কন্ট্রোল করতে হবে। তো ভাইবা বোর্ডের ক্ষেত্রে আমরা যদি আসি, BCS এ প্রিলি ছিল 200 নম্বরের, আর 100 হলো ভাইবা। ভাইবা হলো 100, ঠিক আছে। এটার মধ্যে 50 নাম্বার হলো আমাদের 5 মার্ক 50, ঠিক আছে। তো 5 মার্ক 50। তো ভাইবার নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ক্যাডারটা কিন্তু আসবে ভাইবার নাম্বার উপরে ভিত্তি করে, ঠিক আছে। তো ভাইবার ক্ষেত্রে এই জন্য খুবই ভাইবার পারফরমেন্সটা ভালো হতে হবে। সব প্রশ্ন পারাই মানে যে পারফরমেন্স ভালো তা না, ঠিক আছে। প্রশ্ন বললো আমরা কিভাবে উত্তর দিচ্ছি, ঠিক আছে, কতটা সঠিকভাবে উত্তর দিচ্ছি। একটা প্রশ্ন পারতেছি না, সেটা ভুল উত্তর দিয়ে দিচ্ছি, সেটা মানে সেই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করা, ঠিক আছে। আর ভাইবার ক্ষেত্রে যে একটা প্রশ্ন বলার পরে ডিরেক্ট এটা মুখস্থ করে দেওয়া, সেই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। এবং যেটা কনসেপ্ট বেসড, সেটা বলা হয় যে বিশ্লেষণ ক্ষমতা, কনসেপ্ট বেসড, ঠিক আছে। উপস্থিত বুদ্ধি দিয়ে আমরা একটা সমস্যার সমাধান করা, কনসেপ্ট দিয়ে করা, একদম বই থেকে ডিরেক্ট মুখস্থ না বলা, কনসেপ্ট অনুযায়ী বলা, সেই জিনিসগুলো আমাদের আয়ত্ত করতে হবে, ঠিক আছে। এরপরে ভাইবার ক্ষেত্রে আমরা মূলত 5টা দিক আমরা খেয়াল করব। সবার প্রথম হলো নিজের পরিচয় এবং ব্যক্তিগত যে প্রেক্ষাপটগুলো আছে, নিজের পরিচয় যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো এখন অবশ্য PSC থেকে জেলা অথবা বিশ্ববিদ্যালয়ে জিজ্ঞেস করা হচ্ছে না, ঠিক আছে। তো এর সম্পর্কে নিজের সম্পর্কে জানা হতে পারে, তোমার পছন্দের কোনো একটা বই পড়ছো, সেটার নাম বলতে পারে, সিনেমা পড়ছো নাম বলতে পারে, ঠিক আছে। অথবা বলতে পারে যে তুমি কোনো একটা রিপোর্ট, খাদ্য বা পুষ্টি সম্পর্কে কোনো একটা রিপোর্ট তুমি পড়ছো কিনা, বা এই রিলেটেড জিনিসগুলো পড়তে পারে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, যেমন আমরা সাম্প্রতিক কিছু ঘটনাগুলি থাকতে পারবে। যেহেতু আমাদের শিক্ষা ক্যাডার, ভাইবাটা মূলত হবে একাডেমিক এর উপরে, কিন্তু এর পাশাপাশি কিছু আমাদের জেনারেল পার্ট থেকে কিছু প্রশ্ন আসতে পারে। এই জন্য আমরা জেনারেল পার্ট থেকে আমরা কি এই লেটেস্ট যে লাস্ট যে 1 সপ্তাহ, এই ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমরা খেয়াল করব। লাইভ MCQ থেকে এগুলো তো আপনাদের দেওয়া হবে, আপডেট দেওয়া হবে কি কি গুরুত্বপূর্ণ জিনিস আছে জেনারেল পার্ট থেকে, যেমন আলোচিত কোনো ঘটনা, তারপরে কোনো আন্তর্জাতিক কোনো সংকট, যুদ্ধ, এই জিনিসগুলো একটু সাম্প্রতিক জিনিসগুলো সাথে আমাদের ফুডের সাথে কি সম্পর্ক, আমাদের নিউট্রিশনের সাথে কি সম্পর্ক, এই জিনিসগুলো একটু কানেক্ট করতে হবে। যেমন ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের কারণে যে সংকট হয়েছে, এই জিনিসগুলো কিভাবে কানেক্টেড, ঠিক আছে। বাংলাদেশ যদি এরকম কোনো একটা সমস্যায় হয়, অন্য দেশের সাথে যদি কোনো একটা সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের ফুড নিউট্রিশন সেক্টরে কি সমস্যা হবে, ঠিক আছে। অথবা কোনো ফুডের বা ওয়ার্ল্ড ফুড ডে, ঠিক আছে, অথবা বিশ্ব খাদ্য দিবস, অথবা WHO স্বাস্থ্য, অথবা ফুডের এগ্রিকালচার অ্যাসোসিয়েশন, এই জিনিসগুলোর সাথে মানে সাম্প্রতিক যে বিষয়গুলো, সেগুলোর রিলেটেড প্রশ্ন আসতে পারে। যেমন
রিসেন্ট যে হলো নোবেল পুরস্কারগুলো দিল সেই জিনিসগুলো একটু আমরা খেয়াল করতে পারি। তো ক্যাডার ভিত্তিক প্রস্তুতি বলতে বোঝায় যেহেতু শিক্ষা ক্যাডার সম্পর্কে জানা যে এই ক্যাডারের কাজ কি, আমার কেন পছন্দ শিক্ষা ক্যাডারটা, আমি কেন শিক্ষা ক্যাডারে আসতে চাচ্ছি, এই জিনিসগুলো একটু জিজ্ঞেস করতে পারে, সেভাবে নিজের মতো করে উত্তর রেডি করে দিতে হবে, রাখতে হবে, যাতে আপনি এক্সপ্লেইন করতে পারেন যে আমি এই জন্য শিক্ষা ক্যাডারে আসতে চাচ্ছি, আমার এই জন্য শিক্ষা ক্যাডারটা পছন্দ। হ্যাঁ, আর আমাদের ক্ষেত্রে একাডেমিক বিষয়গুলো তো ক্লিয়ার থাকতেই হবে, ভাইভাটা হবে মূলত একাডেমিক বেসড। তো এক্ষেত্রে একাডেমিক রেজাল্টটাও গুরুত্বপূর্ণ, পাশাপাশি যাদের একাডেমিক পড়াশোনা করেন, আমরা বিএসসিতে আমরা থিসিস, এমএসসি তো থিসিস ছিল, তো বিএসসি এবং এমএসসি থিসিসে কি পার্ট ছিল সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একাডেমিক নলেজের পাশাপাশি, ঠিক আছে, বিএসসি এবং এমএসসি থিসিসের পার্টটা দেখে আসবেন যে আপনি এটার উপর থিসিস করছেন, এটার কাজটা কি, এটার আউটপুটটা কি, ঠিক আছে, এটার মানে ইয়াটা কি, মানে এটার ইফেক্টটা কি, বা এই কাজটা যদি হয় তাহলে বাংলাদেশে বা ওয়ার্ল্ডের উপর কি প্রভাব তৈরি করতে পারে, বা এটা কি, তুমি এটা নিয়ে কত দূর পর্যন্ত যেতে চাও, এই সম্পর্কে আসতে পারে। ঠিক আছে, তার মানে আমাদের থিসিস সম্পর্কে আমাদের জানতে হবে। আপনারা যদি কোনো পাবলিশড থাকে, আর্টিকেল থাকে, ঠিক আছে, আপনি মানে কোন জার্নালে সেটা পাবলিশ করছেন, সেটা বিষয়বস্তু কি, কিভাবে কাজগুলো করছেন, এই সম্পর্কে আপনার জানতেই হবে। যেহেতু আপনি এটা পাবলিকেশন করছেন, তার মানে আপনি এই সম্পর্কে ডিটেলস জানবেন, এবং ভাইভাতে এই নিয়েও প্রশ্ন করবে। হ্যাঁ, তাহলে আপনি বিএসসিতে কি ফিল্ড ওয়ার্ক করছেন, বা কি রিসার্চ ওয়ার্ক করছেন, ল্যাবে ওয়ার্ক করছেন, আপনার পাবলিকেশনগুলো কি, পাবলিকেশন সম্পর্কে আইডিয়া নিতে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিছু থিওরি সেই সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, তো আর শিক্ষা ক্যাডার সম্পর্কে জানতে হবে। তো আমরা পাবলিকেশন এবং বিএসসি এমএসসি যাদের পাবলিকেশন নেই, সমস্যা নেই, পাবলিকেশন নাই থাকতে পারে, পাবলিকেশন আপনি করবেন। ঠিক আছে, কিন্তু তাহলে আপনার বিএসসি এমএসসিতে কী কাজ করছেন, সার্ভে কাজ করছেন বা ফিল্ড ওয়ার্ক করছেন, সেই সার্ভে বা ফিল্ড ওয়ার্কটা কী, ঠিক আছে, সেই সম্পর্কে তাহলে ক্লিয়ার একটু বলতে হবে, এবং বাইবোর্ডে এই নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপরে কিছু হলো বডি ল্যাঙ্গুয়েজের পার্টের মধ্যে, আমরা বাইবার জন্য পোশাক পরিচ্ছদ যেটা সেটা অবশ্যই পরিপাটি হতে হবে। ভাইবা বোর্ডের মধ্যে কনভারসেশনগুলা অবশ্যই বিনয়ের সাথে করতে হবে, এবং প্রশ্ন যেই স্যারে করবে আপনাকে, বোর্ড যে মেম্বারের, তার সাথে আই কন্ট্যাক্ট করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন যেই স্যারে করবে তার সাথে আই কন্ট্যাক্টটা চেষ্টা করব, ঠিক আছে, এবং প্রশ্নের উত্তরটা আমরা একদম প্রশ্ন বেস টার্গেট করে উত্তর দিব, সংক্ষিপ্তভাবে এবং সুন্দরভাবে। ঠিক আছে, এখন আপনাকে একটা প্রশ্ন করলো, কিছু কিছু প্রশ্ন আপনাকে করবে বোর্ডের মেম্বাররা, চেয়ারম্যান প্রশ্ন করবে যেগুলো আপনি পারবেন না, ঠিক আছে, বা উল্টা পাল্টা, ঠিক আছে, ইররিলেভেন্ট যে জিনিসগুলো আপনি নাই পারতে পারেন, কিন্তু আপনি না পারার পরেও আপনি এই প্রশ্নটা কিভাবে আপনি এটা মানে ম্যানেজ করলেন, বা কিভাবে এটা আপনি করলেন, ঠিক আছে, সেটা আপনার উল্টাপাল্টা প্রশ্নগুলো করেন, আপনার কোনো ব্যাড রিয়াকশন দেওয়া যাবে না। ঠিক আছে, আপনি সিম্পলি বলবেন যে সরি স্যার, এটা সরি আই ডোন্ট নো, বা আমি এটা পারবো না স্যার, এইটা আপনার এতে কনফিডেন্টলি বলতে হবে। আপনি সব পারবেন না, এটাই স্বাভাবিক, আপনাকে মানে ইরেভিলেন্ট প্রশ্ন করা হবে, সাবজেক্টের মধ্যে একদম ভিতর থেকে কঠিন কঠিন প্রশ্ন করা হতে পারে, আপনি সিম্পলি বলবেন যে এটা আপনি পারবেন না। ঠিক আছে, সেটাও আপনার একটা পজিটিভনেস হিসেবে কাজ করবে। অতিরিক্ত পরিচয় হিসেবে আমরা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে, এমন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্ন করা হয় না, যেহেতু পিএসসিতে কিছু নিয়ম করা হয়েছে। আচ্ছা, এরপরে আসি ইম্পর্টেন্ট যেটা, ভাইভাতে কিছু কিছু ভুল আছে যেগুলো খুবই সমস্যা তৈরি করতে পারে। তো এর মধ্যে কি, আপনি যখনই ভাইভা বোর্ডে প্রবেশ করবেন অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া প্রবেশ করবেন না, আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন এবং অনুমতি নিয়ে বসবেন। তারপরে ভুল তথ্য দিয়ে বিতর্কতে করবেন না। আপনি একটা প্রশ্ন করা হইলো, আপনি একটা ভুল উত্তর দিয়ে দিচ্ছেন, এরকম কখনো করা যাবে না। আপনি পারবেন না, এটাই স্বাভাবিক, একটা প্রশ্ন নাই পারতে পারেন, ভুল একটা ডেটা দিয়ে দিলেন, ভুল একটা তথ্য দিয়ে দিলেন, ভুল একটা অর্গানাইজেশন নাম বলে দিলেন, এগুলো বলা যাবে না, এগুলো কিন্তু নেগেটিভ ইফেক্ট পড়ে, এই জিনিসগুলো করাই যাবে না। আপনি না মানলে সিম্পলি বলে দিবেন যে স্যার আমি এটা পারবো না। তারপরে টপিক্সের বাইরে কোনো অপ্রাসঙ্গিক কথা বলা যাবে না। তারপরে কথা বলার সময় খুব ক্লিয়ারলি বলার চেষ্টা করবো, স্পষ্টভাবে বলার চেষ্টা করবো আমরা প্রশ্নের উত্তর, মানে জড়তাটা আমাদের করতে হবে, কাটাতে হবে, এবং মুখস্থ বা ডিরেক্ট একদম হুবহু যেটা বলে আমরা মুখস্থ বলে দিছি, একদম সব মুখস্থ যেটা দিয়ে আসলাম, মুখস্থ বলে দিয়ে আসলাম, সেটা আমরা বলবো না। আমরা আত্মবিশ্বাসের সাহায্যে নিজের মধ্যে যেটা আছে, বা আমরা নিজের যেটা বুঝে আসলাম, এই বেসিক কনসেপ্টটা আমরা শেয়ার করব সিম্পলি। ঠিক আছে, তাহলে ভাইবার আগের দিন কি করতে হবে আমাদের, ভাইবার আগে আমাদের কি করতে হবে,
পিসি তাদের সার্কুলারে যে যে ডকুমেন্টের কথা বলে দিচ্ছে আপনাদের, এই ডকুমেন্টসগুলো অবশ্যই রেডি করে রাখবেন। এই ডকুমেন্টসগুলো আগের দিনই রেডি করে রাখবেন এবং চেক দিবেন। ডকুমেন্টসটা একবার দুইবার চেক দেন, ঠিক আছে? এই ডকুমেন্টগুলো আগে থেকে রেডি করেন এবং চেক দিবেন, এবং কালেকশন করে ডকুমেন্ট চেক দিয়ে এবং রেডি করে রাখবেন। হ্যাঁ, তারপরে সার্টিফিকেট এবং ডকুমেন্ট অবশ্যই করতে হবে, রেডি করে রাখতে হবে। তারপরে বাইবার আগের দিন আমরা এত প্রেশার নিব না। যে যেই ধর্মের আছে সেই ধর্মের আমরা ইয়াগুলা মানে আমরা সেইভাবে আমরা ইয়াটা করব, ঠিক আছে? আমরা বাইবাতে যাওয়ার আগে আমরা করে নিব, নামাজ বা হিন্দুদের ক্ষেত্রে যেটা আছে সেটা সেভাবে আমরা প্রস্তুত হয়ে যাব। অথবা আমরা একদম বাইবার মধ্যে রাতে সেরকম আমরা স্ট্রেস নিব না। তার মানে আমরা 10টা বা 10:30 11টার মধ্যে ঘুমানোর চেষ্টা করব, যাতে ব্রেনটা আমাদের ফ্রেশ থাকে। কারণ ইনফরমেশন আপনার যথেষ্ট নেওয়া হয়েছে ব্রেনের মধ্যে, আর আপনি যদি ইনফরমেশন নেও এগুলো যে আসবে সেরকম কোনো কথা না। আপনি ঠান্ডা মাথায় যাতে ভাইবা বোর্ডে যেতে পারেন, ঠিক আছে? ভাইবা বোর্ডে যাওয়ার পরে আপনি যেহেতু ইউনিভার্সিটিতে অনেকগুলো ভাইবা দিচ্ছেন, আপনি সেটা মনে করবেন যে না, ইউনিভার্সিটি আপনার টিচারদের সামনে ভাইবা দিচ্ছেন, ঠিক আছে? অথবা আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা বা দুইটা আপনি একটু ডেমো ভাইবা দিয়ে দিতে পারেন। তো কার কাছে দিবেন ডেমো ভাইবাগুলো? ঠিক আপনাদের জন্য আমি সুযোগ দিচ্ছি, আপনারা যদি চান আমি এমনিতে পার্সোনালি যোগাযোগ করলেও আমি আপনাদের ডেমো ভাইবা নিব। যদি বলেন যে স্যার আমার একটা ডেমো ভাইবা নেন, আমি নিব, সমস্যা নেই। অথবা তাহলে এটা যদি না পারেন, তাহলে আপনারা কি করতে পারেন, আপনার কোনো ফ্রেন্ডের কাছে একটা ডেমো ভাইবা দিতে পারেন, অথবা আপনার কোনো বড় ভাইয়ের কাছে ডেমো ভাইবা দিতে পারেন, ঠিক আছে? অথবা আপনার ইউনিভার্সিটির কোনো ফ্রেন্ড আছে, বড় ভাই আছে, ঠিক আছে? অথবা ইউনিভার্সিটির কোনো স্যার আছে, আপনি ইউনিভার্সিটির স্যারের কাছে একটু শেয়ার করলেন যে স্যার আমি একটু দেখুন মানে আমি একটু অংশগ্রহণ করতে চাচ্ছি। স্যাররা অবশ্যই এই ব্যাপারে খুবই পোলাইট, এবং আপনার তো পছন্দের টিচাররা থাকবে, বিশ্ববিদ্যালয়ে আপনাকে পছন্দ করে। আপনি ভাইভাতে যাচ্ছেন, তাদের যদি বলেন তাহলে তারা একটা ভাইবা নিবে, ঠিক আছে? যদি বলেন যে স্যার আমি একটু ডেমো ভাইবা দিতে চাচ্ছি আমার কনফিডেন্স যেটা সেটা বুস্ট করার জন্য, বা স্যারের কাছে একটু গাইডলাইন নিয়ে আসলেন, সেটাও আপনার জন্য ভালো। স্যারের কাছে দোয়া নিয়ে আসলেন, গাইডলাইন নিয়ে আসলেন, তো স্যারের কাছ থেকে একটা ডেমো ভাইবা দিতে পারেন, ঠিক আছে? কোনো ফ্রেন্ডের কাছে, বন্ধুর কাছে, অথবা দিতে পারেন। এরপরে আসি ভাইভাতে প্রশ্ন যেভাবে করবে আমাদের উত্তরটা সেভাবে দিতে হবে। যদি প্রশ্ন করে স্যারে বাংলাতে, বোর্ড মেম্বারে, আপনি বাংলাতে উত্তর দিবেন। প্রশ্ন যদি করে ইংরেজিতে উত্তর দিবেন। তো এটাই হলো আপনাদের ভাইবা সম্পর্কে ওভারঅল। তো আশা করতেছি যে আপনারা খুবই ভালো একটা ভাইবা দিবেন এবং শিক্ষাকারে জয়েন করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে এটাই হয়তো মানে এটাই শেষ ক্লাস, হয়তো না, কারণ খাদ্যপুষ্টি আমাদের যে একদম আপনাদের শেষ ক্লাসটাই হলো ভাইবা রিলেটেড ক্লাস। আপনারা ক্যাডার হন তখন ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। আমার জন্য দোয়া করবেন, আর আপনারা ভালো থাকবেন। লাইভ এমসিকিউর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।